খাবার টেবিলে বসতেই মা বাবা আমার দিকে অগ্নি চোখে তাকিয়ে নিজেদের খাবার প্লেটটা মাটিতে ফেলে দিলেন এবং নিজের রুমে চলে গেলেন। এটা নতুন কিছু নয়, কয়েকদিন ধরে এমনটা দেখছি। আমি নিজের প্লেটে খাবার নিয়ে খাওয়া শুরু করি এবং রহিমা খালা মানে কাজের বউকে ডাক দিয়ে পরিষ্কার করতে। খাবার শেষে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ি। আমি সবসময় মেনে চলি বাবা মাকে সম্মান করা উচিত, কখনো তাদের মুখের উপর কথা বলা উচিত নয়। তারা যেটা ভালো মনে করেন ওইটাই মেনে চলা উচিত, কিন্তু আমি তা করতে পারিনি, কারণ তারা একটা বড় ভুল করেছেন এবং আমি সেটা মানতে পারিনি। কখনো তাদের বিপরীতে কথা বলবো আমি ভাবিনি। আর আমি আমার বাবা মাকে সবার সামনে বলেছিলাম তারা ভুল, তাদের এইটা করা অন্যায় ছিল। আমি লন্ডনে পড়ালেখা করি, বাবা বড় ব্যবসায়ী, তাই টাকা নিয়ে কখনো ভাবতে হয়নি আমাদের। আমি যখন লন্ডনে ছিলাম নিজের দেশটাকে খুব মিস করতাম। দেশে এসে আমি বাবার সাহায্য নিয়ে নিজের একটা ছোট্ট কোম্পানি দিয়ে বসি। কিছুটা সময়ে যা দাঁড়িয়ে যায়, এরপর শুরু হয় বাবা মার চাপ যেন বিয়ে করি। আমার নাকি বিয়ের বয়স চলে যাচ্ছে। অনেকটা সময় পর রাজি হই। বাবা মা 1000টা মেয়ের ছবি আর ডিটেলস আমাকে দেয়। আমি বলেছিলাম যে তাদের পছন্দ হলেই হলো, কিন্তু তারা বললেন আমার বিয়ে, তাই আমি পছন্দ করতাম। তারপর তারা দেখবেন। উপায় না পেয়ে আমি কয়েকটা দেখি। একটা মেয়েকে খুব ভালো লাগে, দেখতে খুব সাধারণ আর অতটাও বড় ঘরের নয়। বাবা মাকে দেখালে তারা বলেন আর কোনোটা নয়। আমি বলি যে বিয়েতে একটাই করব, তাই একটাই পছন্দ করলাম। দেখো, তোমাদের পছন্দ না হলে আমি বাদ দেব। বাবা মার চেহারা দেখে বুঝতে পারি হয়তো মেয়েটা তাদের ভালো লাগেনি। 2 দিন পর তারা মেয়ে দেখতে গেলেন। আমার খুব কাজ, আমি তাই যেতে পারিনি। হঠাৎ কাজ পড়ে যায়, তাই তারা প্ল্যান ক্যান্সেল না করে চলে যান। ফিরে এসে আমাকে জানান যে তাদের মেয়ে পছন্দ হয়েছে। তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছিল, কিন্তু হঠাৎ মত পাল্টানোর কারণ আমি বুঝিনি। মা বলেছিলেন যে মেয়েটা বড় লোক কোনো বাড়ি নয়, কিন্তু দেখতে খুব মিষ্টি আর তাদের পছন্দ হয়েছে। শুনে খুশি হলাম, তারা সব ঠিক করে এসেছেন। আমার তো আগেই পছন্দ ছিল, তাই বারণ করার কারণটা নেই। 2 সপ্তাহ পর আমার বিয়ে। এর মাঝে কয়েকবার মেয়ের সাথে দেখা ও কথা হয়, কিন্তু একবারও তাকে আমি খুশি দেখিনি। আমার দিকে তাকিয়ে তার মাঝে শ্রদ্ধাও দেখিনি। ভেবেছিলাম হয়তো আমার মনের ভুল। দেখতে দেখতে বিয়ের দিনটাও চলে আসে। বিয়ের দিন যখন কনের বাড়িতে যাই, আমাকে একটা রুমে বসতে দেওয়া হয়। বাড়ির সাজ দেখে বোঝা যাচ্ছে যে তারা আমাদের থেকে কিছু কম করেছে, কিন্তু তারপরে যা হয় তার জন্য প্রস্তুত ছিলাম না। একটু পর কনে মানে মাহি আমার রুমে আসে, বউ সেজে আছে। আমাকে দেখে অবাক হলাম, কারণ এখন তো দেখা হওয়ার কথা না। তুমি এখানে? আপনার সাথে কথা আছে, প্লিজ আমাকে ফিরিয়ে দিয়েন না। হ্যাঁ, বসো। আসলে কিভাবে বলি, বলো, সমস্যা নেই। আসলে আমি চাইছিলাম আপনারা যদি যৌতুকটা না নিতেন, না হলে এই বিয়ে পর আমার বাবা মা সম্পূর্ণ পথে এসে যাবে। আমি তো শুনে অবাক। যৌতুক? আবার কিসের? কি বলে ও? যৌতুক? হ্যাঁ, আপনার বাবা মা আসার পর আমাকে প্রথম দেখেন, এরপর আমার বাবা মার সাথে কথা বলেন। তারা যা যা চাইছিলেন সব আমার বাবা মা মেনে নেন আমার সুখের জন্য। আমি আড়াল থেকে শুনে বাবা মাকে না করলেও তারা আমাকে বলেন তারা বাকি ম্যানেজ করতে পারবেন, আর এত বড় ঘরের সম্বন্ধ তারা ভাঙতে চাইছেন না। আমি তো কি বলবো ওর কথা শুনে শেষ। আমি তো যৌতুকের কথা জীবনে ভাবিনি, আর এটা একটা সামাজিক অপরাধ। আমার বাবা মা এইটা করেছে শুনে আমি নিজেকে কখনো বিশ্বাস করতে পারছি না। মাহি আমার সামনে হাত জোর করে দাঁড়িয়েছে। আমি কিছু বলতে যাবো তার আগে আমার মা মাহির রুমে চলে আসে। মা এসে মাহির গালে একটা থাপ্পড় মেরে বসে। বিয়ের আগেই মেয়ের এত লাই বেরিয়ে গেছে, বিয়ের পর জানি কি হয়। রেয়ান, তুই এটা নিজের ভাবিস না, এটা বড়দের ম্যাটার। আমি মায়ের কথা শুনে অবাক। মাহির বাবা এটা একটু পছন্দ করেননি। আপনি এটা কি করলেন? আমার মেয়ের গায়ে আমরা কখনো হাত তুলিনি। আপনাদের বাড়িতে বিয়ে দিলে কি জানি করেন, দেব না বিয়ে আপনার বাড়িতে। আমি এসব দেখে পুরো অবাক। এর মাঝে বাবা এসে পড়েন। মায়ের কথা শুনে সেও মাহির বাবাকে উল্টাপাল্টা বলতে থাকেন, আর মাহি বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে, আর আমি তাদের দিকে তাকিয়ে আছি। আর সইতে না পেরে আমি চিৎকার করে বলে উঠি, আপনারা প্লিজ থামুন। সবাই আমার দিকে তাকিয়ে আছে। মা, এটা কি সত্যি যে তোমরা যৌতুক চেয়েছো? আরে না, তাকে বলেছিলাম যে কিছু বিষয় হেল্প করতে। এইগুলো হেল্প? আর আমাদের কি কমতি আছে মা? দেখ, তুই কিন্তু নিজের মায়ের সাথে উঁচু গলায় কথা বলছিস, বেয়াদবি করিস না।
মা বাবা, আমি কখনো তোমাদের সাথে কিছু নিয়ে তর্ক করিনি, কিন্তু এটা ভুল। এখন তুই আমাদের ঠিক ভুল শিখিয়ে দিবি? না বাবা, তোমরা আমার বড়, তোমরা আমার থেকে বেশি বুঝো যে কোনটা ভালো কোনটা খারাপ, কিন্তু এটা ভুল। আমি একদমই এটা মানতে পারবো না। আমি মাহির বাবার কাছে গিয়ে তার হাত ধরে ক্ষমা চাই। সে কিছুই বলেনি। আরও বলি যে তার কথা রাখবো, আমরা এখনই চলে যাব। আর প্লিজ আপনি ক্ষমা করবেন। আমি কখনো ভাবিনি আমার বাবা মা এমন করবেন। আপনি প্লিজ আপনার দিকটা দেখবেন। আমি সবাইকে বুঝিয়ে নিয়ে যাচ্ছি। তুই আমাদের সম্মান এইভাবে নষ্ট করবি? না মা, আমি করিনি, তোমরা নিজেরাই করেছো। এরপর তাদের নিয়ে বাসায় চলে আসি। মা এসে আমাকে একটা চর মারেন আর বলেন, তোর মতো সন্তান আমি জন্ম না দিলেই ভালো হতো। এভাবে কেউ সবার সামনে সম্মান নষ্ট করে? তাদের জন্য আমাদের সাথে এমন বাজে ব্যবহার করলো। নিজের মা বাবা থেকে অন্যের দাম বেড়ে গেল। আমি কিছুই বলিনি তখন। এরপর থেকে আর তারা আমার সাথে কথা বলেন না। আমিও তাদের রাগ আর ভাঙাতে চাই না। আজকে বাবা মা এসেছেন। আমি ভাবলাম হয়তো তারা মেনে গেছেন, কিন্তু না। বাবা এসে বললেন যে তারা আমাকে মাফ করবেন যদি আমি মাপ চাই, আর তারা যেভাবে চান সেভাবে বিয়ে করি। কিন্তু আমি তো ভুল করিনি, আর তাদের ইচ্ছের মানে কি তাও জানি, আর এটা মানতে পারবো না। বাবা এটা বলেন যদি আমি না মানি তো আমাকে তারা সন্তান হিসেবে মানবেন না। আমি হাসি দিয়ে 2 দিন পর নিজের বাড়ি থেকে বের হই। একটা ছোট্ট বাড়ি নেই, এর থেকে বেশি সামর্থ্য ছিল, কিন্তু আমি চাইনি বড় বাড়ি, কারণ আমি একা মানুষ। এরপর বাবা একদিন ফোন করে বলেছিলেন যেন আসি, কিন্তু আর যাওয়া হয়নি, কারণ তারা এইবারও বলেছিলেন তাদের কথা মেনে নিতে। এখন প্রায় 4 মাস কেটে গেছে। আজকে আমার ছোট ভাইয়ের বিয়ে, কিন্তু বাবা মামাকে বলেনি। ছোট ভাইয়া বাবা মার বিপরীতে বলেনি। আমাকে ফোন দিয়ে বলেছিল যেন আমি আসি বিয়েতে, কিন্তু ওকে আমি বলেছিলাম যে তোর উপহারটা আমার কাছ থেকে একদিন এসে নিয়ে যাস। ওর সাথে আমার সম্পর্ক সবসময় ভালো ছিল। বাড়িতে কারোর সাথে কথা না হলেও ওর সাথে কথা হয়। এরপরও বুঝতে পারে, তাই বলে বিয়ের পর ঠিকই বউ নিয়ে আসবে। ভাইটা আমার থেকে 3 বছরের ছোট, কিন্তু বাবা মা হয়তো রাগের মাথায় বিয়ে দিয়ে দিয়েছে। ও বাবার সাথে কিছুটা সময় হলেও সাহায্য করে। আমি জানি ও খুব ভালো ব্যবসায়ী হবে, অনেক মেহনত করতে পারবে। আমি নিজের কাজের দিকে মন দিলাম। আজকে অফিসে কাজ একটু কম, আবার আজকে কয়েকজন নতুন জয়েন করেছে। জয়েনের সময় ছিলাম না, তা কমিটি দেখেছে। আমি আমার চেম্বার থেকে বাইরে তাকিয়েছি আর দেখছি তাদের, কিন্তু একটা চেহারা আমাকে আটকে দেয়। সেই চেনা চেহারা। প্রথমে নিজেকে বিশ্বাস হয়নি, কিন্তু হ্যাঁ, এইটা মাহি ছিল। কিন্তু ও এখানে, আমি কিছুই বুঝতে পারিনি। সে এসে সবার সাথে হাই হ্যালো করছিল। আমি আমার অফিসে দাঁড়িয়েছি চুপচাপ। কি বলবো জানি না, নিজের চোখ দুটোকে বিশ্বাস করতে পারছি না, কারণ ও আমার কোম্পানিতে আসবে তা কিভাবে হয়। আমি মনে করেছিলাম হয়তো কোথাও ভুল করছি, তাই কিছুক্ষণ পর আমি ফোন দিয়ে একজন স্টাফকে বলি নতুন স্টাফদের লিস্টটা নিয়ে আসতে। একটু পর সবগুলো নিয়ে এসে আমি দেখা শুরু করি। অনেকগুলো দেখার পর একটা আমার চোখ আটকে যায়। হ্যাঁ, মাহির ছবি। এরপর আমি সব ডিটেলস দেখলাম, সব মিলে গেছে। নিজের মাঝে প্রশ্ন ঘুরছে, ও কি জানে না এটা আমার কোম্পানি, নাকি জেনেও? একটু পর বের হলাম। আমাকে দেখে প্রথমে মাহি দাঁড়িয়ে গেল। মনে হলো ভূত দেখেছে। সাথে সাথে বাকি স্টাফরাও দাঁড়িয়ে আছে। মাহি সবার দিকে তাকাচ্ছে। ও যেন বুঝতে পারছে না কি হচ্ছে। আমি বারবার চাইছিলাম ওর দিকে না তাকাতে, কিন্তু চোখ দুটো বারবার ওর দিকে চলে যাচ্ছিল। মাহি আমার দিকে এক পলক তাকিয়ে আছে। আমি এখানে এসেছিলাম নতুনদের সাথে পরিচিত হতে, কিন্তু ওর জন্য কিছুই বলতে পারছিলাম না। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু বলবো ভেবে কিছুক্ষণ পর নিজেকে সামলে নিলাম এবং নিজেকে বলছি আগে সবাইকে কিছু বলি, তারপর ভাববো কি হচ্ছে এখানে। তাই আমি বলা শুরু করি, আপনারা যারা নতুন জয়েন করেছেন তারা এই অফিসটাকে সবার মতো আপন করে নেবেন এবং নিজের সর্বস্থিতি এটাকে উঁচুতে নিয়ে যাবেন। সবার সাথে ভালো ব্যবহার করবেন, এটাই আশা রইল। এরপর সবার হাততালি দিল। নতুন সবাই এসে আমার সাথে কিছুক্ষণ কথা বলে নিজের ডেস্কে চলে গেল, কিন্তু মাহি আসেনি। ও তো জায়গা থেকে এক পাও কোথাও যায়নি। আমি ভিতরে গিয়ে মাহির ফাইলটা নিই, দেখেই হেসে ফেলি, কারণ 6 মাসের এগ্রিমেন্ট এসেছে। ওর কোয়ালিফিকেশন খুবই ভালো। সেদিন অনেকবার মাহির দিকে তাকিয়েছিলাম। ওর ডেস্কটা এমন একটা জায়গায় ছিল যা আমার রুম থেকে খুব ভালোভাবেই দেখা যায়। আজকে কাজে মন বসছিল না। পুরনো সব কিছু কেমন জানি নতুন লাগছে। সব কিছু মনে পড়ছে। তাই আমি বাসায় চলে যাই। যাওয়ার সময় মাহি আমার দিকে এক পলক তাকিয়েছিল। বাড়িতে এসে আমি ভাবছি ও কি সত্যি জানে না, নাকি না জেনে এসেছে। কিন্তু ওদের অবস্থা তো এতটাও খারাপ নয় যে ওর কাজ করতে হবে। কারণ পাচ্ছিলাম না কোনো। পরের দিন অফিসে যেতেই ম্যানেজার অফিস রুমে চলে আসে। স্যার, একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? স্যার, আমাদের ডিজাইনার গতকাল নতুন জয়েন করেছেন, কিন্তু কেন জানি সে এখানে কাজ করবে না বলেছিলেন।
তার বায়োডাটা খুব ভালো, তাই তাকে কন্ট্যাক্টে রাখা হয়। পরবর্তীতে তাকে এখানে অ্যাপয়েন্টমেন্ট করা হবে, কিন্তু সে চলে যেতে চাইছেন। আমি অনেক কষ্টে বুঝিয়ে রেখেছি, আপনি একটু কথা বলুন, হয়তো কোনো সমস্যা হয়েছে, আপনি প্লিজ ম্যানেজ করুন। নাম কি তার? মাহিয়া ইশরাত মাহি। আমি ম্যানেজারের দিকে তাকিয়ে আছি। ম্যানেজার কিছুই বলছে না। আমার এমন চাহনি দেখে ঠিক আছে। এরপর ম্যানেজার গিয়ে মাহিকে পাঠিয়ে দেয়। মে আই কাম ইন? হ্যাঁ আসুন, বসুন। এরপর মাহি বসে পড়ে। সামনে এসে আর আমার দিকে তাকাচ্ছে না। ভালো আছেন? হ্যাঁ, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। এরপর কিছুক্ষণ নীরবতা। কেউ কিছুই বলছে না। হয়তো অফিসিয়ালভাবে কথা বলার কথা, কিন্তু তা হচ্ছে না। আমরা একে অন্যকে দেখে যেন সেই জায়গায় আবার চলে গেছি। পুরনো সব মনে পড়েছে হয়তো। একটু পর মাহি নীরবতা ভেঙে বলে, আসলে আমাকে মাফ করবেন, আমি জানতাম না আপনার কোম্পানি। নাম শুনে ভেবেছিলাম যে হয়তো নামটা এক, এবং আগেও মানে ওই সময় আমি জিজ্ঞেস করিনি আপনি কি করেন বলে মাথাটা নামিয়ে দেয়। আমি বুঝতে পারি আমার সামনে হয়তো খুব একটা ভালো লাগছে না ওর। আপনি রিজাইন করছেন, কিন্তু আপনি নাকি খুব ভালো ডিজাইনার। দেখুন, রিজাইন করতে চাইছি কারণ হয়তো আপনার পছন্দ হবে না আমাকে এখানে, আমারও না, কিন্তু আমি চাইলেই যেতে পারি না এগ্রিমেন্টের জন্য। আমি চাইলে করতে পারেন, আপনি চাইলে করতে পারেন কাজ। আমি প্রমিস করছি আমি কখনো বাধা হব না। জাস্ট আমার কোম্পানিটার নামটা উঁচুতে নিয়ে যান। মাহি চুপচাপ বসে আছে, সাথে আমিও। হয়তো কিছু ভাবছে, কিন্তু আমি জানি না। কিছুক্ষণ পর আমি উঠে বলে বেরিয়ে যাই। একটু পর ম্যানেজার এসে বলে যে ও নাকি মেনে গেছে। শুনে খুশি হব নাকি না আমি জানি না। মনে মনে ভাবছি আমি মনে হয় প্রথম বস যার কর্মচারী তার সামনে তাকে বলেছে যে তার সামনে থাকা তার পছন্দ নয়। কিন্তু আমি খুব স্বাভাবিকভাবেই নিয়েছি, কারণ সব জায়গায় অফিসিয়াল বিষয়টা কাজ করে না। এরপরও ওর ডেস্কে কাজ করছিল। আমি মাঝে মাঝে দেখছিলাম খুব মনোযোগ দিয়ে কাজ করছে। বুঝলাম নিজের কাজ নিয়ে খুব সিরিয়াস। প্রতিদিন ওর কাজের গতি দেখছি, খুব ভালো ওর নিজের কাজের প্রতি। অফিসের কাজের মাঝে সময় কিভাবে যায় বোঝাই যায় না। দিন শেষে বাসায় এসে একা হয়ে পড়ি। এতগুলো দিন খুব একা ছিলাম, কিন্তু কেন জানি এখন ওর কথা ভেবে রাতটা হঠাৎ কেটে যায় ঘুমের মাঝে। মাঝে মাঝে ভাবি যে ও বিয়ে করেনি কেন আবার, কারণ ওর সিভিতে তো ম্যারেজ ছিল না। কিন্তু জিজ্ঞেস করার অধিকারটা নেই, কিভাবে করব? এখন তো চাইলেও বস হিসেবে ওকে জিজ্ঞেস করতে পারি, কিন্তু তা হবে আমার পজিশনের ফায়দা নেওয়া, আর ও এটা পছন্দ করবে না আমি জানি। আমি বুঝতে পারছিলাম না কখনো জিজ্ঞেস করতে পারবো কিনা, তাই জিজ্ঞেস করে চিন্তাটা বাদ দিয়ে কাজে মন দিলাম। কিন্তু চিন্তাগুলো যাওয়ার নামই নিচ্ছে না। কিছুদিন পর একটা বড় প্রজেক্ট পড়েছে হাতে। অফিসে খুব কাজ। কয়েকটা দিন আমার উপর দিয়ে কী যাবে তা নিজেও জানি না। কাজের চাপের জন্য অনেকটা লেট হয়ে গেছে, কিন্তু আমার চিন্তা নেই। বাড়িতে তো আর কেউ আমার অপেক্ষা করছে না। বাবা মাই মনে করে না হয়তো যে আমার অফিস রুমটা থেকে বের হয়েছি, দেখি যে মাহি বের হচ্ছে। আমরা সামনাসামনি হয়ে যাই। মাহি আমাকে দেখে প্রথমে থেমে যায়, পরে আবার বাইরে চলে যায়। আমি ভেবেছিলাম কাজটা কয়েকজনের একটু বেশি করতে হয় হয়তো, তার মাঝে মাহি আছে, আবার ওর জন্য এই জায়গাটা নতুন, এখনই এত প্রেশার। এইসব ভাবা বাদ দিয়ে বাইরে চলে এলাম। কিন্তু বাইরে গিয়ে দেখি যে কোনো গাড়ি নেই, একদম নির্জন প্রায়। মাহি কিভাবে যাবে মাথায় ঘুরছিল। আমি আমার গাড়ি নিয়ে একটু এগিয়ে দেখি মাহি দাঁড়িয়ে আছে, কোনো দিকে কোনো গাড়ি নেই। এখন একটা মেয়েকে কিভাবে একা ছেড়ে যায়? কিন্তু অন্য কেউ হলে খুব সহজে কথা বলা হতো, কিন্তু ওর সাথে কিভাবে কথা বলবো তাই বুঝতে পারছিলাম না। কিন্তু যাই হোক, একা রেখে কিভাবে যাব? এটা করা একেবারেই ঠিক হবে না, তাই সাহস করে ওকে ডাক দিলাম। মাহি মাথা নিচু করে আছে। মাহি কিছুক্ষণ চুপ থেকে, শুনুন। মাহি আমার দিকে তাকালো, হয়তো আমাকে আশা করেনি এখানে। দেখুন, অনেক রাত হয়েছে, এখন গাড়ি পাওয়া যাবে না, আমি ড্রপ করে দিচ্ছি। না না, আপনার কষ্ট করতে হবে না, আমি ম্যানেজ করতে পারবো। দেখুন আপনি না হয়ে অন্য কেউ হলেও আমি একই কাজ করতাম, প্লিজ মানা করবেন না। এই সময় আপনাকে একা রেখে যাওয়া ঠিক হবে না। মাহি কিছুক্ষণ কি যেন চিন্তা করে উঠে পড়ল। আমি ভাবলাম যাক ভালোই হলো, না হলে আমি চিন্তায় পড়ে যেতাম। হয়তো অন্য কেউ হলেও সেম অবস্থা হতো আমার। আমি বাড়ির ঠিকানা জানতাম, তাই আমি দিয়ে আসি। কিন্তু রাস্তায় কেউ কারোর সাথে একটা কথা বলা হয়নি। শেষে মাহি যাওয়ার সময় শুধু ধন্যবাদ বলেছে। আমি বাসায় চলে আসি। পরের দিন আমার থেকে মাহির কাজ বেশি ছিল। আমি নিচে গিয়ে দাঁড়িয়েছিলাম, জানতাম ও মাইন্ড করবে, কিন্তু কেন জানি মনে হচ্ছিল ওকে রেখে যাওয়াটা ঠিক হবে না। প্রায় 30 মিনিট পর বেরিয়ে আসে। আমাকে দেখে একটু থমকে যায়, আবার নিজের জায়গায় যায়।
আজকেও গাড়ি নেই। আজকে আরো বেশি বলে ওঠাই। আবার সেই রাস্তা, আবার সেই নীরবতা। কিছুক্ষণ পর আমরা জ্যামে আটকে যাই। আমার অনেক প্রশ্ন ছিল, কিন্তু কিভাবে করে জিজ্ঞেস? নিজেকে বোঝালাম, জিজ্ঞেস করে ফেল, কি আর হবে? আপনি কি বিয়ে করেননি আর? মাহি হয়তো প্রশ্নটার জন্য প্রস্তুত ছিল না। একটু পর বলা শুরু করে, না, আমার ইচ্ছা এখন নিজে কিছু হব। এরপর প্রায় 15 মিনিট দুইজন চুপ। এবার মাহি প্রশ্ন করলো, আপনি করেননি? মিসেসের নাম কি? না, আর করা হয়নি। ইচ্ছে নেই এখন আর। মাহি কেমন ভাবে যেন তাকিয়েছিল, আমার বোঝার বাহিরে। এরপর আর কথা হয়নি। পরের দিন থেকে নিজেও গাড়ি নিয়ে এসেছিল, তাই আর কথা বা একসাথে যাওয়া হয়নি। কিন্তু আমি কেন জানি এটা মিস করছি, ওর সাথে যাওয়া। প্রায় 1 মাস পর আমাদের প্রজেক্ট শেষ, একটা সফলতা। আর যেসব থেকে বেশি কাজ করেছে তা হলো মাহি। সবাই মাহিকে কংগ্রেস দিচ্ছিল। এখন বস হিসেবে আমি যদি না দিই তাহলে খারাপ দেখায়। আমি সবার সামনে ওকে থ্যাঙ্কস বলি। এইভাবে প্রায় আরো কিছু সময় চলে যায়, কিন্তু আমাদের মাঝে কথা হয়নি বললেই চলে। মাহি খুব ভালোভাবে কাজ করছে। ওর নামের সুনামগুলো সব ঠিকই ছিল বলা যায়, কিন্তু সময়ের সাথে সাথে ওর প্রতি একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল। যেমন কাজের ফাঁকে ওকে দেখতাম নিজের অফিসে বসে, মাঝে মাঝে এমনি ঘুরে আসতাম সবার থেকে ওকে দেখতে। এইগুলোর কারণ নেই, শুধু করতাম। বাড়িতে আমি একা মানুষ, সব স্মৃতিগুলো নিয়েই আমার বেঁচে থাকা। কিন্তু এখন যেন ওকে নিয়ে ভাবনাগুলো, ওর কোনো নাম আমি দিচ্ছি না, শুধু অনুভব করেই যাচ্ছি। কিন্তু মাহির সাথে কোনোভাবেই কথার সুযোগ হচ্ছিল না। কিন্তু মাহি আমার উপর রাগ কিনা তা আমি জানি না, কারণ রাগ হলে হয়তো যাই বলতাম আর থাকতো না। আর আমি তো কোনো ভুল করিনি, তখন আমি ভালো মানুষ হওয়ার পরিচয় দিয়েছিলাম। কিন্তু তারপরে যা হয়েছে তা ওর মনে কাটা দিতেই পারে, এর জন্য আমি ওকে একটু দোষ দিব না। কিন্তু কিছুদিন পর কথার সুযোগ চলে আসে। ভাগ্যের কি লীলা খেলা যে একটা প্রজেক্টে মাহির কাজ ছিল অনেকটা, কিন্তু তার জন্য ওকে আমার কাছে অনেকবার আসতে হবে। আমি খুশি ছিলাম কিনা জানি না, তবে ছিলাম একটা কিছু যা প্রকাশ করা যাবে না কখনোই। কিছুদিন পর কাজ শুরু হলে মাহি প্রথম যখন আমার কেবিন আসে তখন খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছিল না। আমিও মনে করেছিলাম না। মাহি কথা শেষ করে বা কাজের ফাইল দেখিয়ে তাড়াতাড়ি চলে যেত। প্রায় কয়েকদিন এভাবে চলার পর আমি ওকে বলে দিই যেন ও আর নক না করেই চলে আসে, কারণ দেখা যেত ঘন্টায় একবার হলো মাঝে মাঝে আসা হতো, কিন্তু মাহি সবসময় নক করে আসতো। অন্য কেউ হলে হয়তো এটা মেনে নিত, কিন্তু মাহির জন্য কষ্টকর। কিন্তু এখন বুঝতে পারি মাহি আমার জন্য ওর কাছ থেকে একটু ডিস্টেন্স হচ্ছে, যা আমি একদমই চাইছিলাম না। যাই হোক, ওর লাইফের এত বড় একটা ধাক্কার কারণ আমি ছিলাম। আমি যদি এখন তা না বুঝি তাহলে হবে না। তাই যখন এবার মাহি আসে আমি ওকে বলি, আপনাকে কিছু কথা বলি, যদি মাইন্ড না করেন। হ্যাঁ, বলেন। দেখুন, কথাটা কিভাবে নেবেন জানি না, বাট আমি জানি আপনি আমার জন্য ডিস্টেন্স হচ্ছেন। আপনি চাইলে আমার জায়গাটা আমি অন্য কাউকে দিয়ে করাতে পারি, যদিও এটা আমার কাজ। কিন্তু সত্যি বলতে এভাবে থাকাটা জানি আপনার জন্য বিরক্তকর। দেখুন, যা হয়েছিল তা এখন পাল্টানো যাবে না। আর আমি ক্ষমাও চেয়েছিলাম, যদিও ক্ষমার যোগ্য যা করেছিলাম, কিন্তু সেটা কাজের মাঝে এসে পুরো আমি তা চাই না। বসতে পারি? হ্যাঁ, বসুন। দেখুন, আসলে আপনাকে নিয়ে আমার সমস্যা নেই, কিন্তু বলে অনেকক্ষণ চুপ। একটু পর আবার বলে, কিন্তু সবকিছু একটা ক্ষতের মতো আছে, যেটার কারণ আপনি নন। আমি জানি, কারণ আপনি যা করেছিলেন তা কোনো ছেলেই হয়তো করতে পারে না, এবং এত বড় একটা ঘটনার পর আমার অনিচ্ছাই এমন হয়। কিন্তু আরেকটা কারণ হলো আপনার সামনে নিজেকে অপরাধী লাগে। কারণ এইবার আর কারণটা বলেনি, কথা ঘুরিয়ে নেয়। দেখুন, আমি কাজের কোনো সমস্যা হতে দেব না, আমি প্রমিস করছি। আমি আমার কাজকে খুব ভালোবাসি, কোনো কিছুই এটাকে নষ্ট হতে দিতে পারবে না। আমি আর কথা বাড়াইনি, কারণ এখন সময় দিতে হবে। মানাতে হবে সবকিছু নিয়ে। আমার সামনে হয়তো ওর ক্ষতগুলো বারবার ব্যথা দেয়, কিন্তু আমি চাইলেও কিছু করতে পারবো না। তাই আমি সময়ের উপর ছেড়ে দিয়েছি। এরপর থেকে মাহি কিছুদিন আগের মতো হলেও আস্তে আস্তে ঠিক হচ্ছিল, বোঝা যাচ্ছিল। কারণ আগের মতো বিরক্তবোধ বা যাই ছিল তা কমে গেছে। আর তা ওর কথা শুনে বুঝলাম, আসলেই ও আমাকে সেই ঘটনা দোষ দিচ্ছে না হয়তো, কিন্তু ঘটনাটা এতটাই বড় ছিল যা ওর মন থেকে এতটাই বড় ক্ষত করেছে যে এখন আমাকে হয়তো দোষ না দিলেও আমি কিছুটা দোষী। কিন্তু নিজেকে অপরাধী মনে করার কারণ আমি জানি না, এটার উত্তর আমার কাছে নেই। তখন হয়তো জিজ্ঞেস করিনি, কিন্তু
ও কেন নিজেকে আমার সামনে দোষী মনে করে, এই প্রশ্নটা নিজের মাঝে রয়ে গেল। কখনো জানবো কিনা তাও আমার জানা নেই। আজকে অফিসে কাজ কিছুটা কম, সবাই যার যার মতো কাজ করছে। আমি অনেকক্ষণ ধরে কিছু ফাইল দেখছিলাম, আর তাদের মাঝে কি ঠিক করতে হবে বা আরও কি নতুন যোগ দেওয়া যায় তা দেখছিলাম এবং নোট করছিলাম। সকাল থেকে এই ফাইলের দিকে তাকিয়ে ঘাড় একদম ব্যথা হয়ে গেছে, তাই একটু দাঁড়ালাম। কাজগুলো রেখে অফিসে সবার দিকে তাকালাম। ম্যানেজারের কেবিনে ম্যানেজার নেই, স্টাফ প্রায় সবাই নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 1টা বাজে। বুঝলাম সবাই লাঞ্চ করতে ক্যান্টিনে গেছেন। খাবারের কথা ভাবতেই মনে হলো কতদিন হয়ে গেল বাড়ির খাবার খাই না। মাঝে মাঝে আমাদের ম্যানেজার সাহেবের স্ত্রী আমার জন্য রান্না করে পাঠান, কিন্তু অনেকদিন হলো সে নাকি অসুস্থ, তাই আর কপালে অনেকদিন ধরেই বাড়ির খাবার নেই। আমার 3 বেলা খাবার অফিসের ক্যান্টিনে হয়, কিন্তু এখন খাবার মোটা একদম নেই। কিন্তু ভাবলাম একটু ঘুরে আসি এবং হালকা কিছু খেয়ে নেই, না হলে পরবর্তীতে ক্লান্তি বেশি লাগবেই। ক্যান্টিনের দিকে গেলাম, গিয়ে দেখে হ্যাঁ সবাই এখানেই। আমাকে দেখেই ছোটু দৌড়ে আসে। ছোটু আমাদের ক্যান্টিনে চালকের ছেলে। সবাই ওকে মজা করে ছোটু ডাকে। এমনিতেও কাজ করে না, স্কুল ছুটির দিন আসবে আর বাবাকে সাহায্য করবে। খুব দুষ্ট, তাই সবাই পছন্দ করে আর আদরও করে। কিরে ছোটু, স্কুলে যাসনি? না, স্কুল আজ বন্ধ। আচ্ছা, তুমি কি খাবে? 1 কাপ কফি আর একটা স্যান্ডউইচ। ছোটু দৌড়ে যায় আর আমি বসবো তার জায়গা খুঁজছিলাম, কিন্তু একদম শেষের দিকে আছে, সামনে নেই। যেই দেখছে দাঁড়িয়ে যাচ্ছে, আমি সবাইকে বসিয়ে যাচ্ছি। একটু পরে একটা টেবিলের সামনে আমি দাঁড়িয়ে যাই। মাহি লাঞ্চ বক্স পাশে রেখে ল্যাপটপে কাজ করছে। প্রথমে খেয়াল করিনি, যখন দেখে তখন তাড়াতাড়ি দাঁড়িয়ে যায়। আরে দাঁড়াতে হবে না, এখানে বস হিসেবে না দেখলেও হবে। আসলে কিছুটা কাজ নিয়ে একটু সমস্যায় আছি, তাই কাজের ওই দিকেই খেয়াল ছিল। দেখুন, কাজের সময় কাজ, এখন লাঞ্চের সময়, তাই কাজটা রেখে খেয়ে নিন। জি, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। না, আমি অন্য কোথাও বসে পড়বো। বসতে পারেন, সমস্যা নেই। আমি একাই বসি প্রতিদিন। না, আমি অন্য কোথাও বসে পড়বো, তাই আর কি বসে পড়লাম। এমনিতেও ক্যান্টিনে আসি না, নিজের খাবারটা কেবিনে নিয়ে খাই। মাঝে মাঝে আসি, বসতেই ছোট আমার কফি এবং স্যান্ডউইচ নিয়ে আসে। ধন্যবাদ ছোটু। এরপর ছোট দৌড়ে চলে যায়। মাহি আমার দিকে আবার কফির দিকে তাকাচ্ছে, কিছু বলছে না। আমিও ফোনে নিউজ পড়ছি আর কফির কাপে চমক দিচ্ছিলাম। মাহি কিছুক্ষণ পর জিজ্ঞেস করে, এই সময় এগুলো বাড়ি থেকে খাবার আনলেই পারতেন। আমি কথাটা শুনে হাসি দিই। মাহি উত্তরের অপেক্ষায়। আসলে আমি বাড়িতে থাকি না, 5 মাস হলো, তাই খাবারগুলো এখানেই খাওয়া হয় প্রতিদিন। বাড়িতে থাকেন না মানে? কাজের বউ আছেন, সে ঘর পরিষ্কারের জন্য, খাবারের জন্য রাখিনি, কারণ সবার খাবার আমার ভালো লাগে না। না, ও কিছু না। মাহি আর কিছুই বলেনি। মাহি মনে হয় এই প্রথম আমার সাথে এতগুলো কথা নিজ থেকেই বলল। হয়তো প্রতিদিন একসাথে কথা বলে এবং কাজ করে, সেই বিষাক্ত যাওয়াটা থেকেই দূরে এসেছি। কিছুক্ষণ পর ওর লাঞ্চ বক্সটা আমার দিকে এগিয়ে দিল, বলল, আপনি প্লিজ আমার লাঞ্চ বক্স থেকে খেয়ে নিন, আমি একটু পর খাবো। দেখলাম বিরিয়ানি, এমনিতে আমার খুব প্রিয়, আবার বাড়িতে বানানো। খুব ইচ্ছা সত্ত্বেও আমি না করি, কিন্তু ও বলে ওর সমস্যা হবে না শেয়ার করতে, তাই আমি আর না করিনি। ও একটা চামচ দিল। আমি এরপর প্রথম বাইট নিতেই দেখি ওয়াও, সেই হয়েছে। আন্টি খুব ভালো রান্না করেন, কিন্তু মাহি দেখলাম কিছু বলছে না। আন্টি রান্না আসলেই ভালো। ওয়াও। আসলে রান্নাটা আমি করেছি। আমি খাওয়া রেখে মাহির দিকে তাকালাম। আমি কিছুক্ষণ চুপ থেকে বলি, ধন্যবাদ। এরপর আবার নিউজের দিকে তাকিয়ে খাচ্ছি। কিছুক্ষণ পর মনে নেই আমার অর্ধেক সাইডে রেখে দিতে হবে। প্রথম চামচ খাওয়ার পর পেটে যেন ক্ষুধা বেড়েই গেছিল। একটু পর চামচ বক্সে রেখে দেখি কিছুই নেই। আমি তাকিয়ে দেখি সম্পূর্ণটা শেষ। আমি মাহির দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে তাকিয়ে আছে। আমি তো লজ্জায় শেষ, কারণ খেতে দিল সে আর আমি শেষ করে দিলাম। আমি কি বলবো, কিছুই বের হচ্ছে না মুখ দিয়ে। অনেকক্ষণ পর নিজেকে সামলে নিয়ে, সরি, আসলে খুব ক্ষুধা লেগেছিল তো, তাই কখন শেষ করে দিয়েছি খেয়াল করিনি। মাহি এরপর আমার দিকে তাকিয়ে থেকেও হঠাৎ এসে দিল। এর প্রথম আমি মাহিকে এভাবে হাসতে দেখলাম। ওর হাসিটা আসলেই খুব সুন্দর। আমি ওর হাসির দিকে তাকিয়ে আছি। ও হাসি থামিয়ে বলে, এ নিয়ে সরি বলতে হয়। খেয়েছেন ভালো কথা, নষ্ট তো আর করেননি। আর এমনিতেও আজকে বেশি একটা ক্ষুধা ছিল না। আমি কি বলবো, লজ্জায় যেন আমি শেষ। একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ, করুন। আপনি নিজের বাড়িতে না থাকলে কোথায় থাকেন এবং খাবারের কি হয়?
একটা ছোট বাড়ি নিয়েছি, আর দেখা যায় অফিসে এসব খাবার খাওয়া হয়। রাতে এখান থেকেই প্যাক করে নেই বা গিয়ে হালকা কিছু নিজে রান্না করে খাই। বেশিরভাগ সময় না খেয়েই থাকি। মাহি আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমি খুব অসহায়। একটা কাজের বুয়া রাখতে পারেন। মাহিকে দেখে মনে হচ্ছিল আরো কিছু বলবে, কিন্তু বলছে না। এরপর সবাই সবার কাজে চলে যায়। ওর সাথে এতটা কথা বলে নিজের মাঝে অনেকটা হালকা লাগছে, যে ওর মনের ভারটা হয়তো কমেছে। কাজ করার সময় এক গ্লাস পানি হাতে নিয়ে যেই পান করতে যাব, মাথায় একটা কথা হঠাৎ করে আসলো। ইস, যদি বিয়েটা হতো তাহলে কত ভালো খাবার খাওয়া যেত। তখনই আমি কাশতে কাশতে সব পানি ফেলে দিই। কী সব ভাবছি আমি, নিজেকে প্রশ্ন করছি। এরপর আবার নিজের কাজের দিকে মন দিই, কিন্তু মাথা থেকে কথাটা যাচ্ছিলই না। প্রায় 1 ঘন্টা পর মাহি আসে। ওকে দেখে আবার মাথায় চিন্তা আসছে, বিয়ে হলে কতই না ভালো হতো। হাতে ফাইল না থেকে খাবারের বাক্স থাকতো, আর ভিতরে ঢুকেই বলতো আমি নিজেকেই বলি, থাম, কি শুরু করলি? আমি ওর দিকে তাকিয়ে হাসছি বেকুবের মতো। ও হাসি দেখে দাঁড়িয়ে যায়, কি বলবে নিজেও জানে না। আমি নিজেকে ধমক দিয়ে থামাই আর মাহির ফাইলটা দেখি। এখন প্রায় প্রতিটা সময় এইভাবেই মাথায় ভাবনাগুলো দৌড়ায়, কিন্তু আমি থামাতে পারি না। এই তো কিছুদিন আগে ওর কথা মনে হলে ভাবতাম আমাদের জন্য কত বড় কষ্ট পেয়েছে। এখন ওকে নিয়ে সব ভাবনা আমার, কিন্তু কোনো উত্তর পাওয়া হয় না প্রশ্নগুলোর। কিন্তু যতই নিজেকে সামলাই, মাহি সামনে আসলে আমার ভিতরে কি যে শুরু হয় তা নিজেও জানি না। কিন্তু হঠাৎ রাতে খুব জ্বর শুরু হয়, যা সকালে কিছুটা কমলেও অফিসে যাই না। ম্যানেজার ফোন দিয়ে বলে দেয় আমার অবস্থা। ম্যানেজার জিজ্ঞেস করে কিছু লাগবে না, আমি না করে দিই। সকাল থেকে ভালো লাগছে না। নিজেকে বলি যাক, আজকে অন্তত আমি আর মাহি বেশি ভালো থাকবো। দেখা হবে না, ওর খারাপও লাগবে না, আমার আর এসব মাথায় আসবে না। কিন্তু মন কি আমার কথা মানে? মাথায় ঘুরছে এখনো থাকলে আমার মাথায় পট্টি দিয়ে দিত, যাহা ভালো লাগতো রান্না করতো। আবারও আসছি, মনটা কি শুরু করলো। কতবার বুঝিয়েছি যে এসব আর কখনোই সম্ভব না। কেন ভাবিস? কিন্তু ভাবনাগুলো যেন থামবেই না। দুপুরের দিকে অনেক বেশি ক্ষুধা লেগেছিল। বিছানায় শুয়ে ভাবছিলাম পাশের হোটেল থেকে কিছু আনবো, কিন্তু যাওয়ার মতো শক্তি হচ্ছিল না। তাই বাড়িতেই কিছু নেই যা নিজে রান্না করে খাবো। কিন্তু আবার ভাবছি কি রান্না করলেই তো আর শরীর খারাপ হবে। যা রান্না করি অর্ধেক পড়ে যায়, বাকি অর্ধেক দেখলে মনে হয় না খাবার। এইসব ভাবছি, এমন সময় শুনতে পাই যে দরজায় কে যেন টোকা দিচ্ছে। ভাবলাম ম্যানেজার এসছে। যাচ্ছি আর ভাবছি এই লোকটা কথাই শোনে না। যাক, ভালো হলো, খাওয়ার ব্যবস্থা করা যাবে। যেই দরজা খুললাম আর বলতে যাবো আপনাকে না করেছি, সেই আমার চোখ আটকে যায়। আমি পুরো থ হয়ে দাঁড়িয়েছি। আমি কাকে দেখছি সামনে? মনে মনে ভাবছি জ্বর মাথায় উঠে গেছে নাকি, ভুল দেখছি তাই হয়তো। দরজা খুলতে দেখি মাহি সামনে দাঁড়িয়ে আছে, হাতে একটা বক্স। ও আমার দিকে তাকিয়ে আছে, মাথায় ঘাম ওর। ওকে দেখে আমিও ঘামছি। নিজেকে বিশ্বাস হচ্ছে না। আমি কিছু বলবো নাকি কি করব জানি না। মুখ দিয়ে কিছুই বের হচ্ছে না। মাহিও চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না ও। মাহি নীরবতা ভেঙে জিজ্ঞেস করলো, আপনার জ্বর কমেছে? আমি উত্তর না দিয়ে বোকার মতো দাঁড়িয়ে আছি। আমার যেন সব গুলিয়ে যাচ্ছে। মাহি কিছুক্ষণ পর নিজে জিজ্ঞেস করলো, আপনার জ্বর এখন অনেক বেশি? আমি তখন নিজেকে সামলে বললাম, না, অনেকটা কমে গেছে, ভেতরে আসুন। নিজেকে মনে মনে বকা দিচ্ছি, কখন থেকে মেয়েটা বাইরে দাঁড় করে রেখেছি। মাহি ভিতরে আসে, আমরা দরজা লাগিয়ে দিই। সকালে কিছু খেয়েছেন? না, বাইরে যাওয়ার ইচ্ছে হয়নি, আর বাসায় কিছু নেই। তাহলে কি না খেয়েই আছেন? হ্যাঁ। মাহি চুপচাপ থেকে কিছুক্ষণ পর বলে, এই নিন, আপনার জন্য খাবার নিয়ে এসছি, খেয়ে নিন। আমি কি বলবো, ক্ষুধা তো অনেক লেগেছে। মাহি টেবিল থেকে একটা প্লেটও নেয়। মাহি টেবিলে দেখে একটা প্লেটও নেই। মাহি বলে যে কিচেন থেকে নিয়ে আসছে। আরে না, আমি নিয়ে আসতে পারবো। হঠাৎ মনে হলো কিচেনে তো এমনি খুঁজে পাবে না, কারণ সব প্যাকেটে। এত বছর হয়ে গেছে, কিন্তু 2টা প্লেট শুধু বের করা, তাও এখন ধোয়া না। গতকাল রাতে খেয়ে ধোয়াই হয়নি, এই যে একটু খারাপ লাগছিল বলে। আর কিনেছি সব, কিন্তু গোছানোর সময় হয়নি। না, আমি আনতে পারবো। এরপরও কিচেনে যায়, কিছুক্ষণ হয়ে গেছে আসে না। একটু পর দেখলাম অনেক কিছু নিয়ে এসছে, প্লেট, বাটি, আরও কত কিছু। কাজের বউ তো কখনো বের করেনি, কারণ আমি কখনো তাকে দিয়ে বের করাইনি। আমি বলে দিয়েছিলাম সে শুধু পরিষ্কার করে চলে যাবে, কারণ ইচ্ছে ছিল না গোছানোর। কিন্তু এখন মাহিকে দেখে মনে হচ্ছে গোছানোর দরকার ছিল। আমি তো শুধু 2টা প্লেট নিয়েই খেয়ে নিতাম, কারণ খাবার দেখা যেত বাহির থেকে আনা হতো। মাহি সে প্লেট রেখে
খাবার বেরিয়ে দিচ্ছে। আমি ওর দিকে তাকিয়ে আছি। কদিন হলো আপনি এই বাড়িতে? 6 মাস হলো প্রায়। তার মানে কি? আপনি বিশ্রাম নিন। কিছু না, বলেছিলেন কাজের বুয়া আছে, তাকে দিয়ে কিচেন গুছিয়ে নিলেই পারতেন। খুঁজেই পাচ্ছিলাম না কিছু। একটু পর কয়েকটা বড় প্যাকেট পেলাম, সেখানেই পেলাম। কিনেছিলাম যদি কখনো লাগে, বাট কাজের পর বাসায় এসে কাজ করতে ভালো লাগে না। আর কি দরকার, কে আসবে? তাহলে কিনেছেন কেন? লাগবেই না যখন। আসলে কি যেন ভেবেছিলাম যে বাড়িতে সব থাকা দরকার, তাই একটা জায়গা থেকে অর্ডার করি। যেখানে কি কি থাকে ভালো করে জানিও না, শুধু জানি কিচেনে যা যা লাগে তা দিয়েছে ওই প্যাকেটগুলোতে। কথা বলতে বলতে মাহি খাবার পরিবেশন করে ফেলেছে, কয়েক ধরনের খাবার। আপনি খেয়ে নিন, আমি একটু আসছি বাহির থেকে। কেন? কাজ আছে, এসে যেন দেখি খাওয়া শেষ। এরপর বাইরে চলে গেল মাহি, আর আমি খাবারের দিকে তাকিয়ে দেখি খাবারগুলো দেখতে খুব সুন্দর, আর খাবারের ঘ্রাণ বলছে খাবার খুব ভালো হবে। এরপর খাবারগুলো খাওয়া শুরু করলাম। খাবারগুলো মুখে নিয়ে মনে হচ্ছে একদম পাকা রাঁধুনি খুব যত্ন নিয়ে খাবারগুলো রান্না করেছে। খুব ভালো হয়েছে। আমার যে শরীর খারাপ মনে নেই, খাবার খাচ্ছি, একটু বেশি খেয়ে ফেলেছি। খাবার শেষে বসলাম, দেখলাম মাহি হাতে অনেকগুলো ব্যাগ নিয়ে এলো, তারপর কিচেনে গেল। এইদিকে আমার শরীর যে খারাপ তা অনেকটা ভালো লাগছে। মাহি কিচেনে ব্যাগ রেখে আমার হাতে 2টা ওষুধ দিয়ে বলে, বাইরে না খাওয়ার ট্রাই করবেন, নিজে দরকার হলে যাই পারেন খাবেন। বাইরে খেতে খেতেই হয়তো এমন হয়েছে। জ্বরটা অনেকটা কমে গেছে মনে হয়, আর খাবারগুলো খুব ভালো হয়েছে। আমি তো মনে হয় বেশি খেয়ে ফেলেছি, আপনি খেয়ে নিন। না, ওইগুলো আপনার জন্যই, আর বেশি করেই এনেছি, রাতে খাবেন। এগুলো কি? কিছু না, আপনি বসুন সোফায়, আমি ঘন্টাখানিক সময় দিন। আমি আর কি বলবো, বসলাম সোফায়, ভাবছি করছেটা কি এখানে। একটু পর খাবার গ্রান আসছে। আমি কিচেনে গিয়ে দেখি রান্না করছে, আর কিচেনের মালামালের সবকিছুই প্যাকেট থেকে বের করা। ও একদিক দিয়ে ধুয়ে সাজিয়ে রেখেছে, আর এক সিট দিয়ে রান্না হচ্ছে। আমি তো শুধু ভাবছি ছোট থেকে কি ওর মা ওকে এইসবই করে নাকি, কার কপালে যেন আছে। আমারটাই ছিল, আমি তো নিজেতে হারিয়ে ফেললাম, সাথে সাথে নিজেকে বকাও দিচ্ছি। আবার এসব ভাবনা, মনটাকে বলছি ভালো হয়ে যা। আপনি তো আমার কিচেনের নকশায় পাল্টে দিয়েছেন। মায়ে পিছন ফিরে আমার দিকে তাকায় আর বলে, না না, আমার এখন অনেকটা ভালো লাগছে। আমি একটু দূরে একটা টুল নিয়ে বসলাম। কিসের রান্না এগুলো? আমি রান্নাগুলো ফ্রিজে রেখে যাব, সময় মতো খেয়ে নেবেন। ওভেন হালকা গরম করলেই হবে। 3 দিন যাবে খাবার, এর বেশি নয়। ওই খাবারগুলো দিচ্ছি, যা ভালো হবে শরীরের জন্য, আর টিকবেও কিছুদিন। আপনি তো খুব ভালো রান্না করেন। অন্য জায়গায় গিয়ে দেখি মেয়েরা লেখাপড়া করার সময় প্রায় কিচেনে পাই রাখে না। আমার ছোট থেকেই রান্না করে খাওয়াতে ভালো লাগতো। ছোটবেলায়ও কতবার রান্নাঘরে নিজে থেকে কি রান্না করে ফেলতাম। আম্মুর থেকে অ্যাডভাইসও নিতাম। পরে ভুলে গেলেও আম্মু বলতো ট্রাই করতে করতে হবে। তারপর এই এখন মোটামুটি ভালো রান্না করি। আম্মুর সামনে কিছুই না। আরে সত্যি আপনি অনেক ভালো রান্না করেন, যে আপনার রান্না খাবে সে খুবই খুশি হবে। মাহি কিছু বললো না। আমার হঠাৎ মাথায় আসলো, আচ্ছা আপনি আমার বাড়ি চিনলেন কিভাবে? আসলে সকালে ফাইল নিয়ে আপনার কেবিনে যাই, কিন্তু আপনি নেই। পরে যখন ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, তখন বলল আপনার অবস্থা। আমি অনেকবার বলে ছুটি নিয়ে বাসায় যাই, আর অফিস থেকে আসার আগে আপনার অ্যাড্রেসটা নিয়ে আসি। জানতাম আপনি একা, না হলে হয়তো চিন্তার কিছুই ছিল না। এই যে কথাটা শুনে আমি নিজেই নিজের মনকে বলছি, কিছু বলবি না। মন যেন বলছে, তুই তো নিজেই চিন্তা শুরু করে দিয়েছিস। মনে তো শুধু কথাটাই ঘুরছে, আমার জন্য চিন্তা আরো কত কি। এরপর মাহি যখন কিচেন গোছালো, আমি তো অবাক, এটা কার কিচেন? সব পরিষ্কার করে এত সুন্দর করে রাখা। আমি কিচেনের দিকে তাকিয়ে আছি। মাহি রান্না শেষ করে আমার দিকে আসে, আমার তাকিয়ে থাকা দেখে জিজ্ঞেস করে, কি দেখছেন? এটা কার কিচেন? মাহি বলল, কেন খারাপ লাগছে? আপনি বলুন, আমি পাল্টে দিচ্ছি। আরে না, মানে এত সুন্দর করে আছে যে কি বলবো। এতদিন এভাবে দেখে এখন গোছানো দেখে লাগছে অন্যের বাড়িতে ঢুকে গেছে। আমি আমার মতো করে রেখেছি, আপনি প্লিজ যদি বদলানো লাগে তো পাল্টে নেবেন। এরপর মাহির দিকে তাকালাম, মনটা আবার বলছে, ইস যদি বিয়েটা হতো তখন এইখানে ওকে প্রতিদিন দেখতাম। একজন প্রকৃত গৃহিণী লাগছে। আমি নিজেকেই বলছি, এমন চুপ থাক, ও শুনে ফেললে সমস্যা হবে। এরপর মাহি আমাকে সব বুঝিয়ে দিয়ে চলে যায়। আমি বিছানায় শুয়ে পড়ি।
কতদিন পর এভাবে পেট ভরে খেলাম, অনেক ভালো ঘুম হবে। ঘুম থেকে উঠে দেখি রাত হয়ে গেছে, শরীরে জ্বর ছিল বোঝাই যাচ্ছে না। এরপর কিছুক্ষণ শুয়েছিলাম, ফোনটা বাজতে দেখি ছোট ভাই ফোন দিয়েছে। কিরে রোহাব, ভুলে গেলে নাকি বউ পেয়ে? আরে না ভাই, কালকে আসছি আমি আর আমার বউ। বাড়িতে বলেছি ঘুরতে যাব, বউ পাগল করে দিচ্ছে তোমার সাথে দেখা করবে। ও তাই, তাহলে ভালোই, আয় তাহলে। এমনিতেও শরীর আজকে খারাপ ছিল, এখন ঠিক আছে। তো কালকে না গেলে প্রবলেম হবে না? ভাইয়া ডাক্তারের কাছে নিয়ে যাব। আরে এখন সম্পূর্ণ ঠিক। এরপর সকালে হাত মুখ ধুতেই দেখি ওরা হাজির। আমি ওদের রুমে এসে বসালাম। রোহাবের বউয়ের নাম রিয়া, বয়স বেশি নয়, আমাকে সালাম দেয়। কেমন আছো রিয়া? ভালো। আপনার নাকি শরীর খারাপ ছিল? এখন সম্পূর্ণ ঠিক আছে। এরপর বসে পড়ি আমিও। তোরা নাস্তা করেছিস? ভাইয়া বলো না, সকালে আর খেতে দিলে তো, টেনে নিয়ে এসেছি। আমি হাসছি, কারণ মা বাবা রাগের মাথায় 2টা বাচ্চাকে বিয়ে দিয়ে দিল। রোহাব খুব আদরে বড় হয়েছে, তাই ছোটদের মতো এখনো। আর রিয়া তো এমনিই ছোট। আমি তো আপনার সাথে দেখা করার কথা বলছি, আর এই ভিতুটা নিয়েও আসে না। ভাইয়া কিভাবে আনবো বলো, মা জানলে আমাকে আস্ত রাখবে না। আমি এদের কাণ্ড দেখে আসছি। যাক, ওরা ভালো আছে, এটাই বড় কথা। রিয়া, তোমার কোনো দরকার হলে আমাকে ফোন দিও, আমি হেল্প করব। আচ্ছা। আমি রুহাবের সাথে কথা বলছি, আর রিয়া ঘুরে ঘুরে ঘর দেখছে। কিচেনে গিয়ে আবার দৌড়ে আসে। ভাইয়া, আপনার বাড়িতে কাজের বুয়া আছে? হ্যাঁ, শুধু দোয়ার জন্য। কিচেন কি তাহলে আপনি সাজিয়েছেন? খুব সুন্দর লাগছে। আমি হাসছি। না। এরপর ওদের বসিয়ে মাহির খাবারগুলো সুন্দর করে গরম করে দেই। ওরা খাবার দেখে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি কি রান্না করেছিস নাকি? না, খেয়ে দেখো। ওরা খেয়ে তো আমার দিকে তাকিয়ে আছে। ভাইয়া কিছু লুকাচ্ছিস? হ্যাঁ ভাইয়া, আমরা বুঝতে পারছি। কি বুঝতে পারছিস? আপনি আমাদের না বলেই নতুন গার্লফ্রেন্ড বানিয়েছেন, সেই কিচেন সাজিয়েছে আর রান্নাও করেছে। মন এই কথা শুনে বলছে, ওই দেখ তোর ভাইয়া আর ওর বউ বুঝে এইসবের মানে। আমি এই চুপ। মনটাকে মাঝে মাঝে পিটাতে মন চায়। আরে না না, সে এক কলিগ, আমার অফিসে কাজ করে। ভালোই ভাইয়া, এমন একজন পেয়েছিস, বাড়িও সাজাবে, অফিসের কাজও দেখবে। আরে সত্যি এমন কিছু না, এমনি শরীর খারাপ ছিল বলে। ভাইয়া দেখছেন কতটা কেয়ার করে? হ্যাঁ ভাইয়া, বুড়ো হয়ে যাবে, জলদি বিয়েটা করে ফেলো। চুপ কর বাদরগুলো। এরপর ওদের খাইয়ে মাহির কথা বলি, এবং এই যে এখন কিভাবে ওর সাথে কথা হয় তাও বলি। রিয়া অনেকক্ষণ চুপ থেকে বলে, ভাই একটা কথা জিজ্ঞেস করি? আমি উত্তর দিলাম, হ্যাঁ করো। ভাইয়া, আপনি কি তাকে পছন্দ করেন? মানে বুঝেন তো কি বলতেছি? আমি এই প্রশ্নটা কখনো নিজেকে করিনি। আসলে কি পছন্দ করি, কারণ ওর প্রতি সেই যখন ছবিটা দেখেছিলাম তখন থেকে অনেকটা অন্যরকম ভালো লাগে কাজ করে। আমি কি বলবো রিয়াকে? ভাইয়া বলেন, দেখেন যদি করেন তো আমরাই হেল্প করব আপনাকে। আরে না না, মন বলছে হ্যাঁ বল। এরপর ওদের সাথে কথা বলে বিকেলে বাড়িতে গেল। রাতে ভাইটা ফোন দিল, কিরে এখন কল দিলি? ভাইয়া আম্মু জানি কিভাবে বুঝে গেছে। কিভাবে বুঝলি? বাড়িতে যেতেই আম্মু জিজ্ঞেস করেন কই গিয়েছিলি? ঘুরতে। পরে যখন রুমে যাব, কেমন আছে ও? কে মা? যার বাড়ি থেকে আসলি? ভাইয়া তখন বুঝলাম আম্মু জানে। মা তো তাই জানে, হয়তো বলে না। ভাইয়া বাসায় আসলে হয় না, বাবা মা খুব চিন্তা করে তোমায় নিয়ে। তোর কি মনে হয় আমি ইচ্ছে করে আছি? তুই বল, আমার ভুল কি ছিল? ভাইয়া কিন্তু তাই বলে। শোন, এইসব নিয়ে ভাববি না। এরপর কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। ভাবছি বাবা মা এমন না করলে হয়তো এখন সত্যি সব ঠিক থাকতো, আমার সাথে মাহের বিয়েটাও সুন্দর করে হয়ে যেত। থাক, সেটা না ভাবি, কারণ যা কখনো হয়নি তা নিয়ে আর ভেবে কি লাভ? বদলাবে না কিছুই। ভাবতে ভাবতে চোখের পাতা লেগে যায়। সকালে রেডি হয়ে অফিস যাই। অনেক কাজ ফেলে রেখে বাড়িতে আছি। অফিসে যেতে সবাই এসে আমাকে জিজ্ঞেস করছে আমার অবস্থা। সবার ভিড়ে একজন শুধু দূরে বসে আছে, সে হলো মাহি। আমি সবার সাথে কথা বলে রুমে যাই।
ফাইলগুলো নিয়ে কাজে মন দিই। প্রায় 2 ঘন্টা পর মাহি আসে, কিন্তু কেমন আছে জিজ্ঞেস না করে অফিসের কাজ নিয়ে কথা বলছে। পরে যাওয়ার সময় একটু থেকে, স্যার জ্বর কমেছে? হ্যাঁ, আর আপনার খাবারগুলো আমার ছোট ভাই আর ওর বউয়ের খুব ভালো লেগেছে, ওরা আপনাকে ধন্যবাদ দিতে বলেছেন। মাহি বলে চলে গেল। মাহি যদি কিছু বলেনি, কিন্তু মুখ দেখে বোঝা যাচ্ছে ও খুশি হয়েছে। আমিও কেন জানি আজকে মহা খুশি, শুধু শুধু হাসি পাচ্ছে। মাহি 2বার এসেছে ফাইল নিয়ে, আর আমি 2বারই বিনা কারণে হাসছিলাম একটু পরপর। আসলে আমি তো পুরোটা সময় হাসছিলাম বিনা কারণেই। নিজেকে বেকুব লাগছে, নিজেকে বলছি আরে হাসিস কেন, কিন্তু শুধু হাসি পাচ্ছে। কারণ আছে নাকি এমনি তা নিজেও জানি না। নিজের হাসির কারণ নিজেও জানি না, ভাবতে আরো বেশি হাসি পায়। প্রথম 2বার মাহি কিছুই বলেনি, এবং এই 2বার সে আসে দুপুরের আগে, এরপর একদম বিকেলে আসে। বিকেলেও সেই একই অবস্থা। এইবার মাহি যাওয়ার সময় ফিরে আসে। স্যার আমি কি কোনো ভুল করেছি? আমি কথাটা শুনে পুরাই চুপ। আমি ভাবছি আবার কি হলো, হাসি পড়ে গেল ওর কথা শুনে। না তো। তাহলে আমি আসলেই হাসছেন? আমি কি কোনো ভুল করেছি নাকি আমাকে আজকে খারাপ লাগছে দেখতে? আরে না না, আপনাকে সব সময় মতোই অনেক সুন্দর লাগে। আপনি অনেক সুন্দর। আপনাকে দেখে কখনো খারাপ লাগে না যে হাসতে হবে। আপনার জন্য না, আসলে কেন জানি হাসছি তা নিজেও জানি না। আজকে নিজের মাঝে অনেক ভালো লাগছে কারণ ছাড়াই। সকাল থেকে বিনা কারণে মনে হচ্ছে। আমি দেখলাম মাহি একটু হাসি দিচ্ছে, আবার থামাচ্ছেও, যেন ওর হাসি থামাতে চাইছে। খুশি হলো কেন কিছুই বুঝলাম না। ও তারপর চলে যায়। আমি বসে ফাইলের দিকে তাকাতে মনে হলো আমি কি বললাম, তাকে অসুন্দর বলতে গিয়ে একটু বেশি প্রশংসা করে ফেললাম। ও নো, আমি কি বললাম? আর এইগুলো অন্য কলিগকে বললেও হতো, একে এইভাবে প্রশংসা করতে হলো, কি ভাববে এখনো? কিন্তু মাইন্ড করেনি, হাসি দেখে বুঝেছি। কিন্তু তারপরেও এইভাবে আসলে কিভাবে কথাগুলো, তাও আবার বিনা সংকোচে, এইসব ভেবে আবার হেসে দিলাম। আজকের দিনটা বিনা কারণে ভালোই যাচ্ছে। যাক, এমন হলেও ভালোই হয়। আবার আজকে আমাদের লাস্ট প্রজেক্ট সাবমিটের দিন, আজকে রাতেই দিয়ে দেব। তাই আবার কাজের দিকে মন দিলাম। রাতে প্রজেক্ট সাবমিট করে বাসায় আসলাম। এই প্রজেক্টের জন্য কোম্পানি আরেকটা ধাপ উপরে উঠলো। কত যে খুশি তা আমি বলে বোঝাতে পারবো না। এবার স্যালারির সাথে সবাইকে ছোট্ট করে একটা বোনাস দেওয়া হবে। মাহি যদিও কন্ট্রাক্ট সাইন করে এসেছে, সে চাইলে এই টাইম পর চলে যেতে পারবে, কিন্তু অফিসের ম্যানেজার এবং অন্যদের কথা শুনে বুঝলাম সবাই চাই সে যেন এইখানে পার্মানেন্ট হয়ে যায়, কারণ খুব মেহনতি একজন মানুষ। এরপর আসে স্যালারির দিন। স্যালারির সাথে সাথে যখন সবাই একটা ছোট্ট বোনাস পায় তখন সবাই খুশি, কিন্তু মাহি কিছুই পেল না। সে ভাবছে হয়তো ভালো করেনি, মন খারাপ ছিল। ওর কন্ট্রাক্টে ছিল যে 5 মাসও কাজ করবে, স্যালারির মতো 5 মাসেরটা একবারে পেয়ে যাবে। মাহি বসেছিল চুপচাপ ওর ডেস্কে। ম্যানেজার এরপর ওকে আমার ডেস্কে ডেকে নেয়। আসতে পারি স্যার? দেখলাম মুখটা শুকনো হয়েছে, হয়তো ভাবছে ভালো করেনি তাই হয়তো তাই পাইনি। আপনার কেমন লাগছে? কেন মনে হচ্ছে মন খারাপ? কিছু না স্যার। স্যার একটা প্রশ্ন করি? হ্যাঁ করেন। আমি কি কাজে কোনো ভুল করেছি? আপনাকে কি কেউ কিছু বলেছে? কেউ কি বলবে স্যার, তার মানে ভুল করেছি? হ্যাঁ, এই যে খামটা নিয়ে যান, আপনার ভুলের জন্য এটা দেয়া। কথাটা বলেই আমি আমার ফাইলের দিকে তাকাই। ওকে দিয়ে দেখি ফাইলটার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে। ও খামটা নিয়ে বাহিরে নিয়ে গেল, খুলেই দৌড়ে চলে আসে। ওর মুখে হাসির ছাপ। আপনি না বললেন যে ভুল করেছি? আমি তো ভেবেছিলাম কন্ট্রাক্ট ভেঙে আমাকে তাড়িয়ে দেবেন। আপনি যা ভাবছেন এমন কিছুই না। আপনার কাজের উপর খুশি হয়ে সবাই আপনাকে পার্মানেন্ট করার সাজেশন দিয়েছে। তাই হ্যাঁ, কন্ট্রাক্ট বাদ দিয়ে এখন থেকে আপনি এই কোম্পানির পার্মানেন্ট একজন সদস্য। এখন যেমন কাজ করেন আশা করি সবসময় এভাবেই করবেন। মাহি এরপর দেখলাম খুশি হয়ে লেটারটার দিকে তাকিয়ে আছে। মাহি পিছন ফিরে চলে যাবে, আমি তখন ওকে দেই, শুনুন। মাহি ফিরে তাকালো। আজকে তো সবার হাফ ডে, আপনি কি করছেন? বাসায় চলে যাব। না মানে ওই দিনের সাহায্যের জন্য ধন্যবাদ বলিনি ঠিক মতো। আমার সাথে কফি খেতে যাবেন? মাহি হয়তো এটা আশাই করেনি, কি বলবে ও ভাবছে। কিন্তু ট্রিট আমি দিব। ধন্যবাদ আমি দিব, বাট ট্রিট আপনি দিবেন। বলা যায়। আচ্ছা ঠিক আছে। এরপর অফিস শেষে আমি অফিসের বাহির থেকে মাহিকে গাড়িতে করে একটা ভালো জায়গায় গেলাম। সেখানে গিয়ে আমি 1 কাপ কফি নিলাম। মাহি অন্য কিছু নিল কফির সাথে, আমাকে বলেছিল নিতে। আপনি কি 3 বেলায় কফি খান? না মানে ওই দিনও দেখলাম আজকেও। এমনি অভ্যাস।
অন্য কিছু নিন। না, ক্ষুধা নেই। ওকে আজকে দেখেই বোঝা যাচ্ছে না আমার সাথে ওর এমন একটা পাস্ট আছে। হয়তো খুশির জন্য ভুলে গেছে, বা ওইসব সত্যি মন থেকে ভুলে গেছে। এরপর কিছুক্ষণ চুপচাপ। আমি নিজেকে বলছি, নিয়েতে এলি, এখন বেকুবের মতো চুপ করেই বসে আছিস? বোরিং একটা তুই। নিজেই নিজেকে বলছি। মাহি কিছুক্ষণ পর কেন জানি একটু সিরিয়াস হয়ে কথা বলল। আচ্ছা, একটা প্রশ্ন করি। কিছুদিন হলো জিজ্ঞেস করব, কিন্তু আপনার ব্যক্তিগত তাই করিনি। করুন। যদি না বলতে হয় আমি নিজেই বলে দেব, বলা যাবে না। আপনি বাড়ি কেন ছাড়লেন? মানে এই জিনিসগুলো হওয়ার কিছুদিন পরই গিয়েছিলেন, আমাকে এমন একটা সময় বলেছিলেন। আমি একটু মুচকি হাসলাম। দেখুন, যদি না বলার হয়। আরে না, বলা যাবে। আসলে বাবা মা জোর করছিলেন, তাদের কথা মতো চলতাম, না হলে তারা ভুলেই যাবেন আমি তাদের সন্তান। তাই আমি লেট না করে বাড়ি ছেড়ে দিই। মাহি দেখলাম মাথা নিচু করে বসে আছে। আরে আপনি এমন করছেন কেন? এখানে আপনার কোনো ভুল নেই। না, সত্যি বলতে আমারই ভুল। কিভাবে আমার ভুল নয়? আমার জন্য আপনাদের ঝগড়ার পর এমন হয়। না, মোটেও না। যা হয়েছে ভালোই হয়েছে, কিন্তু এখানে আপনার কোনো দোষ নেই। বরং আমাদের জন্য আপনাদের সম্মানে দাগ পড়ে। মাহি এ নিয়ে কিছু বলেনি। সত্যি বলতে আমি কখনো আপনাকে দোষ দিইনি। যাক, শুনে ভালো লাগলো। কিছুক্ষণ পর আমার একটা কথা মনে হলো। মাহি একবার একটা কারণ বলেছিল যার জন্য সে আমার সামনে অপরাধী মনে করে নিজেকে। আমি একটা প্রশ্ন করি। আপনি বলেছিলেন আপনি অপরাধী মনে করেন নিজেকে আমার সামনে, কেন? আপনি তো কোনো ভুল করেননি। মাহি আমার দিকে তাকিয়ে আছে, চোখ জলে টইটম্বর। আসলে এটার উত্তর আমি অলরেডি দিয়ে দিয়েছি। কখন? আসলে যখন আপনারা চলে যান তখন আমি বুঝতে পারি যে একজন ভালো মানুষের সাথে এইগুলো হলে বাবা আমাকে বলেছিলেন সে ভুলে করে ফেলেছে। কারণ আপনি এমন বাবা জানলে তার সব দিয়ে হলেও নাকি বিয়েটা দিতেন। কারণ এমন একটা মানুষ নাকি হারাতেই নেই। আমি নাকি একজন খুবই ভালো মানুষ হারিয়েছি। কথাগুলো শুনে আমার খুব লজ্জা লাগছিল, কেন জানি না। তাই নিজেকে দোষী লাগে আপনার সামনে যে আপনার বিয়েটা ভাঙলো আমার জন্যই। আপনি এর থেকে অনেক ভালো প্রাপ্য। এরপর দুজন অনেকক্ষণ চুপ করেছিলাম, কারণ কথাগুলো এতটাই গভীরে ছিল যা হয়তো যাদের সামনে হয়েছে তারা বাদে কেউ বুঝবে না। আমি কিছুক্ষণ পর বলি, বাদ দিন, যা হওয়ার হয়েছে, এখন এইসব নিয়ে ভেবে লাভ নেই। এরপর খাবার শেষে চলে আসি দুজনে বাসায়। আজকে দিনটা একটু অন্যরকম গেল। কিছু কথা না বলা হলেও আজকে বলা হয়ে গেল। বাড়িতে আসতেই ভাইটার কল। কিরে রোহাব, কি অবস্থা? ভাইয়া তুমি আইসা পর প্লিজ, মা বাবা খুব কষ্টে আছেন। আমিও আসতে চাই, কিন্তু এখন এখানেই থাকবো। আর বাবা মা আমাকে ফিরে নিতে চান না। তারা যেভাবে চান সেভাবে আমি পারবো না আসতে। এরপর ফোন রেখে দিলাম। বাড়িতে ঢুকে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে টিভির সামনে বসলাম। এরপর রাতে কিছু খেয়ে ঘুমিয়ে যাই। সকালে অফিসে গিয়ে বসে আছি, এমন সময় একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে। আসসালামু আলাইকুম। অফিস থেকে সালাম নিয়ে বলল, স্যার আপনার অফিসে গতকাল জয়েনিং লেটার পেল, নাম মাহি, আমি আর বাবা। আমি শুনেই তো দাঁড়িয়ে যাই। সে আমাকে কল দিল, কিন্তু মনে হচ্ছে না আমাকে চিনেছেন, কারণ স্যার বলেছেন। তার মানে কি মাহি বলেনি? আর আমাকে স্যার বলবেন না, আমি ছোট আপনার থেকে। আসলে গতকাল মাহির দিকে দেখে আমি ওর মা ওকে বলেছিলাম যে আপনাকে নিয়ে আসতে আজকে বাড়িতে লাঞ্চে, কিন্তু মাহি না করেছে যে আপনি আসবেন না। কিন্তু আমরা চাই প্লিজ আজকে আসুন, আমাদের কথাটা রাখুন। এখন আমি বুঝতে পেরেছি মুশকিলে কি বলি, না করবো নাকি হ্যাঁ করবো। জানি আপনি ব্যস্ত মানুষ, প্লিজ আসুন। বারবার বলছিল, তাই আমি না করিনি। ফোন রাখার পর আমার তো ঘামার মতো অবস্থা, কি করি এখন? হ্যাঁ বলেছি, কি যে করি। আমি ম্যানেজারকে বলি যে মাহিকে ডেকে দিতে, আর আজকে দুপুরে মাহির ছুটি দিয়ে দিতে। পরে মাহি রুমে আসলো। মানে আপনি বাড়িতে বলেননি আমি অফিসের বস? মাহি আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। না মানে আপনার বাবা ফোন করেছিলেন, দুপুরে যেতে বলেছেন, আমি না করতে পারিনি এতবার বলার পর। আসলে বাড়িতে বলার সাহস পাইনি, কিন্তু যাবেন, আপনার খারাপ লাগবে না? খারাপ লাগবে না, বাট কেন জানি ভয় করছি। মাহি কি বলবে? আমি হ্যাঁ করেছি শুনেই তো সে এরপর দুপুরে আমি আমার গাড়ি দিয়ে আর মাহি ওর গাড়ি দিয়ে মাহির বাড়ি যাই। গাড়ি থেকে নেমে বাড়ির দিকে তাকালাম। আজকে দ্বিতীয়বার বাড়ির ভিতরে যাব। প্রথমবার ছিলাম বর,
আজকে বস, কি আমার কিসমত। এরপর আমি আর মাহি দাঁড়িয়ে আছি একসাথে দরজার সামনে। মাহি কলিং বেল চাপ দিল। মাহির বাবা বের হয়ে আমাকে দেখে তো থ হয়ে দাঁড়িয়ে আছেন, কারণ আমি হয়তো সেই ব্যক্তিটাও নই যাকে সেইখানে দেখবেন বলে আশা করেছিলেন। তুমি? আমার অফিসের বস। মাহির বাবাও চুপ, কি বলবেন সেও জানেন না। কিছুক্ষণ পর মাহির বাবা আমাকে ভেতরে নিয়ে যান। ভালো আছো? জি আঙ্কেল। মাহি, তুই বললেই পারতি। আসলে আঙ্কেল, মাহির আমার কোম্পানিতে দেখে আমি অবাক হয়েছিলাম। এরপর তাকে সব বলি, কিভাবে দেখা, মাহি যে চলে আসতো তা বলি। এরপর মাহি কিভাবে থেকে গেল, কিভাবে ওর কাজের গতির জন্য সবাই খুশি তাও বলি। মাহির বাবা সব বুঝেন, কিন্তু আসলেই এই পরিস্থিতিটা খুবই অদ্ভুত। কিভাবে এটাকে বর্ণনা করা হবে তা আমার জানা নেই। এরপর মাহি যায় আন্টিকে হেল্প করতে। তো বাবা বিয়ে করেছো? না আঙ্কেল, তারপর আর ভাবাই হয়নি বিয়ের কথা। একটা কথা, কিছুদিন আগে মাই ওর বসের জন্য খাবার নিয়ে গেল। তার শরীর খারাপ বলে সে নাকি একা বাসায় থাকে। কিন্তু জানতাম না তুমি। কিন্তু তুমি একা থাকো কেন? আসলে বাড়ি ছেড়ে এখন একাই থাকি, ওই কারণগুলোর জন্যই। আমাদের জন্য তুমি এখনো কষ্টে আছো, আমাদের মাফ করে দিও। আরে কি বলেন আসলে তোমার মতো ছেলেই হয় না। আঙ্কেল, যা হয়েছে তা বাদ দিন, ওইটা ভেবে কি লাভ। হ্যাঁ, কিন্তু তোমার কখনো কোনো কিছুর সাহায্য লাগলে বলবে। যখনই বাড়ির খাবারের দরকার হবে চলে আসবে। জি। এরপর সবাই মিলে খাওয়া শুরু করি। আন্টি রান্না খেয়ে বুঝলাম মাহি রান্নার হাত ওর মার হাত থেকে পেয়েছে। খুব ভালো রান্না করেন আন্টি। আন্টি খুব ভালো রান্না হয়েছে। আরে না বাহ, এমন কিছু না। এরপর মাহি আর আমি বাইরে আসলাম। এমন সময় আপনি বাড়ি যাবেন নাকি অফিসে? অফিসে। তাহলে আমিও চলি। না না, ছুটি দিয়েছি, থেকে যান। এরপর আমি গাড়ি করে অফিসে এসে আবার কাজ শুরু করি, কিন্তু কাজে একটু মন বসছে না, শুধু ঘুরতে লাগলো। কি হলো এগুলো? এগুলো হয়তো কারো জীবনে হয় না। কি অদ্ভুত কাহিনী। মেয়ের বাবা মা আমার উপর রাগ নয়, যদিও এটা ভালো। এরপর নিজেকে অনেক বোঝায় যে কাজের দিকে মন দেওয়া উচিত, এইভাবে হবে না। কাজে মন বসছে না, তাই আমিও বাসায় চলে যাই। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ি, কিন্তু মাথায় ওকে নিয়ে চিন্তা ঘুরছিল। এই প্রথম আমি নিজেকে না থামিয়ে ভাবছি, যদি এই যৌতুকের সমস্যাটা না হতো তাহলে আজকে আমি আমার জীবনে চলে একজন ভালো মানুষ পেয়ে যেতাম। আবার চিন্তা হয়, ভালো হলো বিয়েটা ভেঙে গেছে, কারণ তাহলে হয়তো ওর বাবা মা আর আমাকে কখনো ভালো মানুষ হিসেবে সেই সর্বোচ্চ জায়গাটা দিতে পারতাম না। কিন্তু আমি যে চাই ও সবসময় আমার পাশে থাকুক, আবার ফিরে আসুক। কথাটা হঠাৎই বললাম নিজেকে, তাই নিজেকে আবার বকা দিচ্ছি। এসব কেন ভাবিস, যা কখনো সম্ভবই নয়। মন বলছে ও তো তোর মতো বিয়ে মন বলেছে ও তো তোর মতোই বিয়ে করেনি, আর হয়তো তোকে পছন্দ করে। না হলে এত কিছুর পর কেন এখন ঠিক হলো? আবার কেন দেখা হলো? কেন তোদের সম্পর্ক ঠিক হলো? আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছি যে এগুলো জাস্ট কোইন্সিডেন্স, এমনি হচ্ছে। মন বলছে সবকিছু তো কোইন্সিডেন্স হয় না। আমি শোয়া থেকে উঠে বসি, এই ভেবে নিজের সাথেই কথা বলছি। আমার ভেতরটা কেঁপে ওঠে যখনই ওকে নিয়ে ভাবি। তাহলে কি সত্যি ভালোবাসি, নাকি সব ভুল? এরপর শুয়ে পড়ি, আর ভাবতে থাকি যা হয় তা পরে দেখা যাবে। এরপর সবকিছু নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি, কিন্তু ঘুম থেকে উঠে পড়ি স্বপ্ন দেখে। উঠে হাসছি যে আমার মাথায় এইসব ভাবে ঢুকে গেছে যে তা এখন স্বপ্ন হয়ে আসছে। ঘটনাটা ছিল, প্রথমে বাবা মামাকে কাছে এনে আমাকে ফিরিয়ে নেন, আর তারাই আমার সাথে মাহির বিয়ে দেন। আর বিয়ের সময়টাও ঘুম ভেঙে যায়। এরপর উঠে 1 কাপ কফি বানাই। এরপর বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছি। খুব ইচ্ছে হচ্ছে ওর সাথে কথা বলবো, কিন্তু তা পারছি না। এরপর এভাবেই 3 দিন কেটে যায়। অফিসে বসেছিলাম, বিকেলে ছোট ভাইটার কল আসে। আমি ধরতেই, ভাইয়া আম্মু আব্বু কথা বলবেন। কেমন আছিস? ভালো। বাড়ি ফিরবি কবে? আর ফিরবো না, নতুন বাড়ি নিয়েছি, খুব ভালো লাগে আমার। হ্যাঁ, তা তো লাগবেই। ভালো তো আমাদেরই লাগে না। আমরা কি ভুল করেছি? তোর ভালো চেয়েছিলাম, তুই একটু বেশি ভালো থাকবি। মা, অনেক ভালো থাকা কেড়ে নিয়ে আমি কখনো সুখী হতে পারবো না। এরপর ফোনটা রেখে নিলাম। আমার কণ্ঠ শুনে খুব বেশি তাদের কথা আরো বেশি মনে পড়ছে। আমি ডেস্কে হাতের উপর মুখ লুকিয়ে রাখি। আমার খেয়ালই নেই আমি অফিসে। হঠাৎ মাহি আসে আমাকে, স্যার। আমি তো দেখি ও দাঁড়িয়ে আছে। হ্যাঁ বসুন। সরি স্যার, আপনি শুনছিলেন না তাই আমি ভেতরে আসি। না কিছু না, এমনি। মানে
কিছু হয়েছে? খুব মন মরা লাগছে। আসলে মা কল দিয়েছিল, বলেছেন বাড়ি ফিরে যেতাম, খুব মনে পড়েছিল তাদের। হুম। এরপর মাহি চলে যাচ্ছে, গিয়ে আবার ফিরে আসে। আপনি ফ্রি আছেন? হ্যাঁ। আমার 1 ঘন্টায় কাজ শেষ, তখন আমি বাসায় চলে যাব। কিন্তু যাবেন কোথাও? ভালো লাগবে আপনার। হ্যাঁ ঠিক আছে। দেখলাম মাহি তাকিয়ে আছে, হয়তো একবারেই মেনে গেলাম তাই। এরপর অফিস শেষে আবার একটা ক্যাফেতে বসলাম। তো বিয়ে করছেন না কেন? আমি আমার মনটা এসে বলেছে তোমাকে পাচ্ছি না বলে, কিন্তু মুখে বলি বিয়েটা করছি না, কারণ ইচ্ছেটাই নেই এখন আর। কিন্তু আপনি করেননি কেন? আমার কি, বাবা মা তো বলে, কিন্তু আগে কিছু হই ঠিক মতো। আগে কামাই করার টাকা ভালো মতো খরচ করি, এরপর কিছুক্ষণ সময় কথা বলে ফিরে আসি দুইজন বাসায়। সব খুবই স্বাভাবিক যাচ্ছিল। 1 মাস কিভাবে চলে যায় তা নিজেও জানি না। এর মাঝে আম্মুর সাথে কথা হয়, ফোন দিয়ে কথা হয়, এরপর শেষ। আমার ইচ্ছে করে ফিরে যাব, কিন্তু তারা এখনো বলে না যে আমি যেভাবে চাই সেভাবেই হবে। যতদিন না এই কথাটা বলবেন আমি যাব না। আর অন্যদিকে আমি মাহির প্রতি আরো বেশি দুর্বল হয়ে যাচ্ছি। অফিসের ওর কথা ভাবছি। ওই দিন তো গিয়েছিলাম পুরো ফেসে ফাইল নিয়ে বসে আছি, একটু পর মাহির কাছে যাব। এটা আমি ওর কথা ভাবতে ভাবতেই সেই ফাইলের উপর ওর নাম কয়েকবার লিখে ফেলি। একটু পর যখন দেখি তখন আমি পুরো ভয়ে শেষ। আমি তো ভয়ে শেষ, আমি কেটে দিই, কিন্তু তা বোঝা যায়। এরপর তা এমনভাবে ছিঁড়ে ফেলে দেই। মাহি আসলে ওকে বলি যে প্রিন্টিং সমস্যা আছে, আরেকবার কম্পিউটার থেকে প্রিন্ট করে দিতে বললাম। সে নর্মালি কথাটা নিয়ে চলে গেল। আমি তো ভাবছি যে বেঁচে গেলাম, নইলে কি যে হতো। মাঝে মাঝে এখন মাহির সাথে কফি খেতে যাই, খুব ভালো বন্ধু হয়ে গেছি। কিন্তু এখন আপনি করে কথা বলি একজন অন্যজনকে। কিছুদিন পর হঠাৎ মাহির বাবা কল দেন, তখন নিজের কেবিনে ছিলাম। হ্যালো আঙ্কেল। কেমন আছো? ভালো আঙ্কেল, আপনি? ভালো। তোমাকে কিছু কথা বলার ছিল। জি বলেন। আসলে কথাগুলো সামনাসামনি বলতে হবে। তুমি কি দুপুরে আসতে পারবে? আর মাহিকে বইলো না, একাই আসবে। ঠিক আছে। এরপর ফোন রেখে ভাবছি যেমন কি বলবেন, যে একা যেতে বললেন, কিছু হয়েছে হয়তো। আচ্ছা গেলেই বোঝা যাবে। এরপর দুপুর পর্যন্ত কাজ করে চলে যায় মাহির বাসায়। বাড়িতে যেতে মাহির বাবা আমাকে নিয়ে বসান। এরপর দেখলাম আন্টি আর আঙ্কেল কি যে বলতে চাইছেন, কিন্তু বলতে পারছেন না। আঙ্কেল আপনি কি যেন বলবেন। আসলে কিভাবে বলি আমি বুঝতেছি না। আঙ্কেল আপনি বলুন, সমস্যা নেই, একটু ভাববেন না। আসলে আমি মাহির বিয়ে নিয়ে ভাবছিলাম। কথাটা শুনে আমার বুকটা চাপ দিয়ে উঠল। হয়তো ছেলে ঠিক। আঙ্কেল সে তো ভালো কথা, কিন্তু সমস্যা কোথায়? মাহি রাজি নয় কি? আসলে তা না, ছেলেকেও বলিনি, আমার মেয়েকেও। তাহলে? আসলে আমরা তোমাদের বিয়ে নিয়ে আবার ভাবছিলাম, কিন্তু তোমাকে বা মাহিকে বলার সাহসটুকু পাচ্ছিলাম না। ভাবলাম তোমার মত আগে জানি। ভেতরটা বারবার বলছিল হ্যাঁ বলে দে, কিন্তু এখানে হ্যাঁ বললেই তো হলো না। অনেক কথা আছে যাকে জানতে হবে। তাহলে মাহি কি আমাকে আবার সেভাবে দেখতে পারবে? আমি জানি আমাদের জন্য তুমি এখন তোমার বাবা মার সাথে থাকো না। তুমি চাইলে আমরা গিয়ে তার কাছে ক্ষমা চাইবো। না না আঙ্কেল, কিন্তু এই বিষয় নিয়ে ভাবার জন্য আমার সময় চাই। ঠিক আছে। এরপর আমি বাড়ি চলে আসি। বাড়ি এসে ভাবতে থাকি কি করা উচিত, কিন্তু কিছুই বুঝতে পারছি না। 2 দিন ভাবার পরও মাথায় কিছুই আসছে না। রাতে বসে বসে ভাবছিলাম, তখন মা ফোন দেয়। আমি হ্যালো বলতে মা কান্না করে বলেন যে বাবা তুই যেভাবে চাইছিস সেভাবেই হবে, আমরা তোকে থামাবো না, তুই আমাদের মাফ করে দে। পাশ থেকে বাবা বলছে ওকে বলো এই বয়সে কখন চলে যায় ঠিক নেই, এমন যেন না করে। মা আর বলো না, এবার আমিও কান্না করে দেব, কিন্তু আমি কিছুদিন পর আসবো। কিন্তু কেন? বলবো মা কিছুদিন পর। এরপর আমি ঠিক করলাম দুইটাই শুভ লক্ষণ, এবার হ্যাঁ করাই যায়। আমি আঙ্কেলকে ফোন দিয়ে বলি হ্যাঁ আমি রাজি। আলহামদুলিল্লাহ। এখন তাহলে মাহির সাথে কথা বলি। না আঙ্কেল, আমি কথা বলবো, আপনি আমি নিজেই দেখতে চাই ও রাজি কিনা। ঠিক আছে। এরপর আমি আমার লাফানোর অবস্থা, কারণ এত ভালো আমার শেষ কবে লেগেছিল তা আমি নিজেও জানি না। আমি নিজের মনকেই বলছি যে তুই জিতে গেলি। সেদিন রাতে ঘুম আসলোই না। পরের দিন ভয় ভয় নিয়ে অফিসে যাচ্ছি। আজই বলবো, কিন্তু কিভাবে তা ঠিক করতে পারছি না। আবার ভয় যদি না করে দেয়। এরপর অনেকক্ষণ পর আমি মাহিকে ডাক দেওয়াই। মাহি অফিসে আসতে আমি ওকে বসতে বলি,
কিন্তু ওকে দেখে আমার সব গুলিয়ে যাচ্ছে। স্যার কিছু বলবেন? ও না, কাজটা শেষ, দরকার হলে ডাকবো। মাহি কি বলবে চলে গেল। আমি ভাবছি এটা কি করলাম, মাহি কি ভাববে, কিন্তু কি করব কিছুই আসছিল না। এরপর আবার নিজেকে ঠিক করে 1 ঘন্টা পর আবার ডাক দিই। মাহি রুমে আসতেই আমি ওকে বসতে বলি, কিন্তু আবার চুপচাপ বসে আছি। আমার মন আমাকে বারবার বলছে, বলে দে, অনেকটা সময় ধরে মনের মধ্যে কথাগুলো রেখে দিয়েছিস। মাহি আমার দিকে তাকিয়ে আছে, আমি ওর দিকে তাকাই, আবার নিচের দিকে তাকিয়ে থাকি। কিছু হয়েছে? কোনো সমস্যায় আছেন? আমি মনে মনে ভাবছি, বলতে পারছি না, এটাই তো সমস্যা। ভালো আছেন? হ্যাঁ, কিন্তু এইটা বলার জন্যই? না মানে, আমি তো পুরো ঘেমে শেষ, এসি রুমে বসে ঘামছি। আপনার কি শরীর খারাপ? না, আচ্ছা আপনি কাজ করুন, দরকার হলে ডাক দিব। মাহি ওটা চলে যাচ্ছে, আমি ওকে পিছন থেকে ডাক দিই। শুনুন। মাহি পিছন ফিরে তাকাতেই, আজকে আমাকে একটু সময় দিবেন, কথা ছিল। মাহি আমার দিকে তাকিয়ে থাকে। আপনি জানি কি বলবেন? এইটার জন্য? হ্যাঁ। মাহি হালকা হাসি দিয়ে বললেই পারেন, এটার জন্য এমন করার কি আছে। এরপর চলে যায়। আর আমি ভাবছি, বলে তো দিলাম, কিন্তু গিয়ে কি বলতে পারবো, নাকি আবার একই অবস্থা হবে। আমি ভাবতে ভাবতে কখন সময় হয়ে গেছে যাওয়ার খেয়ালই নেই। মা এসে ডাক দিল আর বলল ও নিচে দাঁড়িয়ে আছে। আমি নিচে গিয়ে গাড়ি নিয়ে বের হই। আজকে একটা পার্কে গেলাম, পার্কটা প্রায় ফাঁকা, 2 জন বসে আছি নদীর দিকে মুখ করে। আপনি জানি কি বলবেন? হ্যাঁ। এরপর চুপ করে আছি। মাহি দেখছি চুপচাপ বসে আছে, সব নীরব। আমি ওর দিকে তাকিয়ে আছি। আমার দিকে তাকিয়ে কি হলো, কি ভাবছেন বলেন? আচ্ছা আমি ছেলেটা কেমন, মানে যদি কাউকে বিয়ে করি সে কি সুখী হবে? এইটার জন্য? বলে হেসে দিল। আমি তো বেকুবের মধ্যে হাসছি। আমার মতে আপনি খুব সহজ একটা মানুষ, যাকে যে কেউ পড়তে পারে কোনো সমস্যা ছাড়াই। আপনাকে যে পাবে সে অনেক লাকি হবে। আর এখন এই প্রশ্ন, কাউকে পছন্দ হয়েছে নাকি? মানে বিয়ে নিয়ে ভাবা হচ্ছে। মাহি আমার দিকে তাকিয়ে বলছে, ওয়াও, আগে বলবেন না? না মানে। মেয়েটাকে? আরে শুনুন, আসলে মেয়ের বাবা মা রাজি, কিন্তু মেয়েকে বলা হয়নি। আমি কথা বলবো মেয়ের সাথে, আপনার মতো ছেলেকে হাতছাড়া যেন না করে। শুনুন আগে। কি শোনার আছে, এখন বিয়ের সানাই বাজবে বলেই হাসছে মাহি। আরে আমি আপনার কথাই ভাবছি। মাহি শুনে চুপ হয়ে যায়। আপনি না বললেন আমার মতো ছেলে হয় না, যে পাবে সে অনেক খুশি হবে। তাহলে আপনি আবার ফিরে আসুন, আমাকে শেষ থেকে আবার শুরু করার সুযোগটা দিন। আমি চাই আমরা আবার শুরু করি। মাহি আমার দিকে তাকিয়ে আছে। আপনার বাবা মা রাজি, কিন্তু আপনাকে বলেননি। আমি মানা করেছিলাম। আমি জানতে চেয়েছিলাম যে আপনি কি চান। মাহি এরপর আবার নদীর দিকে তাকিয়ে আছে, আমিও তাকিয়ে আছি। হঠাৎ মাহি উঠে চলে যাচ্ছে, কিছুই বলেনি, চলেও গেল। আমি ওখানে বসে আছি। একটা কিছু বলে যেত, কি জন্য গেল। 2 ঘন্টা ধরে ওইখানেই বসেছিলাম। একটু পর কল আসে মাহির বাবার। তুমি কি ওরা কিছু বলছো? হ্যাঁ সব, কিন্তু ও কোনো উত্তর দেয়নি। বাসায় আসলো, এসে আমাকে জিজ্ঞেস করলো আমি কি সত্যি মেনে নিয়েছি কিনা। পরে নিজের রুমে চলে গেল। আমি মাহির বাবাকে কল দিই। আঙ্কেল মাহি কই? হয়তো চায় না আঙ্কেল। আমরা মানাবো, তুমি ভেবো না। না আঙ্কেল, যদি ও না চায় আমি জোর করব না। ঠিক আছে। এরপর আমি বাসায় চলে যাই, কিন্তু কিছুই ভালো লাগছে না। কিছু একটা বলে যেত। পরের দিন অফিসে আসলো না মাহি। আমি ভাবলাম হয়তো আর আসবে না। আমি মাহির বাবাকে কল দিই। আঙ্কেল মাহি কই? ও তো ওর রুমে, সকালে যেতে বলছিলাম অফিসে, কিন্তু বলে ওর ভালো লাগছে না, ও যাবে না। আঙ্কেলকে বললাম সমস্যা নেই। এরপর বসে আছি, কিন্তু কোনো কাজে মন বসছে না। কিন্তু দুপুরের সময় মাহির নাম্বার থেকে কল আসলো। দেখে আমি তো অবাক। নাম্বারটা সেভ ছিল, কিন্তু কতটা সময় পর কল আসলো আমার খেয়াল নেই। হ্যালো। আপনি আমাকে আবার কেন চান? মানে আমি তো আপনার এত বড় সমস্যার কারণ ছিলাম, বলা যায় আপনার জীবন এদিক থেকে ওই দিক করে দিয়েছি। কিছুক্ষণ চুপ থেকেই, দেখুন আসলে যখন আমাদের বিয়ে হবে তখন আমি আপনার সম্পর্কে প্রায় অনেক কিছুই জানতাম না। বাবা মার ইচ্ছে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আপনাকে কেন জানি ভালো লাগতো। যখন বিয়েটা আর হলো না, তখন কেন জানি সবসময় নিজের মাঝে মনে হতো কিছু একটা হারিয়েছি। এরপর আপনার সাথে পরিচিতি হলো, কথা শুরু হলো। তখন দেখলাম যেমনটা সবার ইচ্ছে থাকে তার জীবন চলা সাথীটা হবে, আপনি ঠিক তেমনই।
আপনার সাথে সময় কাটাতে কাটাতে একটা সময় বুঝতে পারি ওই যে শূন্যতা অনুভব করতাম সেটা আপনি। যখন আপনি বলেন আপনি আমার উপর রাগ নন, তখন আমার উপর থেকে বড় একটা বোঝা সরে যায়। একটা সময় বুঝতে পারি আমি আপনাকে ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসি। এই জন্যই আবার আমি ফিরে পেতে চাই। আমাদের শেষ হয়ে যাওয়া গল্পটা আবার নতুন করে শুরু করতে চাই। মাহি এইসব এতক্ষণ চুপ করে শুনছিল। ধন্যবাদ সবকিছু সত্য করে বলার জন্য। এরপর ফোনটা রেখে দিল। আমি বসে আছি আর ভাবছি, কেন এই প্রশ্ন? কেনই না আমি আজকে নির্ভয়ে বলে দিলাম সব। কিছুই জানি না। এরপর 2 দিন হলো মাহির কোনো খবর নেই। আমি কেন জানি ফোন দিতে পারিনি। 2 দিন পর হঠাৎ কল আসলো। ফোন দিয়ে বলল, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ কালকে বিকেলে একটু বাড়ি আসবেন? হ্যাঁ। এরপর আবার রেখে দেয়। পরের দিনের অপেক্ষায় আমি রাতের ঘুমোতে পারিনি। পরের দিন বিকেলে আমি ওর বাড়ি যাই। আঙ্কেল আমাকে দেখে বলে, ও কিছু বলল? আমি উত্তর দিলাম, না। ও ছাদে আছে। আমি এরপর ছাদে যাই। গিয়ে দেখি এক কোণে বসে আছে। আমি ওর দিকে গিয়ে পাশে বসে পড়ি। মাহি আমার দিকে একবার তাকিয়ে আবার নিজের মতো বসে পড়ে। আমি চুপচাপ বসে আছি। আসলে আমি ওইভাবে আসতে চাইনি, কিন্তু আমার কিছুই বের হচ্ছিল না মুখ দিয়ে। আমি আসলে ভাবিনি আপনাকে নিয়ে, কিন্তু যখন বললেন ভাবছিলাম না করে দিব, কিন্তু সব জানার পর আমি নিজ থেকে আবার কিছু কেন জানি ভাবতে থাকলাম এবং শেষে এরপর চুপ হয়ে গেল কিছুক্ষণ পর। এখনো বোঝেন নাই উত্তরটা? উত্তর? মাহি হেসে দিল। আপনি আসলেই খুব বোকা। মানে? আমি পারমিশন দিলাম শেষ থেকে শুরু করার সবকিছু। আমি যেই খুশি ওর দিকে তাকালাম তখনই মাহি বলে বসে, কিন্তু আমার শর্ত আছে। আমিও তখন বললাম, কি শর্ত? মা বাবাকে মাফ করে ফিরে যাবেন। আমার পুরো বাড়ি চাই। আমার সবার সাথে থাকার খুব ইচ্ছা। এইটাই? হুম। আমি রাজি। এরপর দুজনেই চুপ করে বসে আছি। হয়তো এখন কিছু বলার পালা, কিন্তু বলার সাহস পাচ্ছে না। কিছু বলবেন? আমি বুঝতে পারি, কিন্তু মুখ দিয়ে আসছে না। আমি আস্তে আস্তে আমাদের মাঝে যে হাতটা ছিল ওর হাতটা আমি আমার ডান হাত দিয়ে ধরি, শুধু আঙ্গুলগুলো। এরপর যেইভাবে বসে, আমি আপনাকে ভালোবাসি। মাহি, আপনাকে না, মানে তোমাকে। হুম। হুম। হ্যাঁ, হুম। তুমি কিছু বলো। এখন না, অন্য কোনো একদিন। এখন প্লিজ। না। আমি চুপ করে বসে আছি। মাহি আমাকে ডাক দেয়, এই শোনো। হ্যাঁ। মাহি আমার কানের কাছে এসে বলে, ভালোবাসি তোমাকে বোকা ছেলে। এরপর অনেকক্ষণ সময় চলে যায়। পরে হাত ধরে নিচে চলে আসি। ওর বাবা মা খুশিতে মিষ্টি নিয়ে আসে। আমি আমার বাবা মাকে বুঝিয়ে আবার কথা বলাই এবং শেষে এবার আমাদের বিয়েটা সুন্দরভাবে হয়ে যায়। আমাদের সেই শেষ হয়ে যাওয়া গল্পটা আবার শুরু হলো। হয়তো সেই শেষ থেকে আমাদের আবার কাছে আসার গল্পটা শুরু হয়েছিল এবং নতুন শুরুটা আমাদের জন্য শুভ হবে, তাই আমি দোয়া করি। এখন মা খুব খুশি মাহির মতো বউ পেয়ে। মা বাবা ভুল করেছিলেন তা তারা বুঝতে পেরেছেন, তাই এখন আমার খুশির কোনো শেষ নেই। তো বন্ধুরা, কেমন হয়েছে গল্পটা কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।